শুরু করছি দ্বিতীয় অধ্যায়। প্রথম শিক্ষা। ধনীরা অর্থের জন্য কাজ করে না। বাবা, কি করে ধনী হওয়া যায় বলতে পারো? আমার বাবা সান্ধ্যকালীন খবরের কাগজটা নামিয়ে রাখলেন। তুমি কেন ধনী হতে চাও সোনা? কারণ জিমির মা আজ তাদের নতুন ক্যাডিলাক গাড়িটা চালিয়ে এসেছিল এবং তারা তাদের সমুদ্রপাড়ের বাড়িতে সপ্তাহান্তের ছুটি কাটাতে যাচ্ছিল। জিমি তার 3জন বন্ধুকে নিয়ে গেল, কিন্তু মাইক আর আমাকে ডাকলো না। তারা বলল আমাদের নিমন্ত্রণ করা হয়নি কারণ আমরা গরিব ছেলে। আমার বাবা অবিশ্বাসী গলায় জিজ্ঞাসা করলেন, ওরা বলল? হ্যাঁ, ওরা বলল। আমি দুঃখ করে বললাম। আমার বাবা নিঃশব্দে মাথা নাড়লেন, চশমাটা নাকের মাঝখানে ঠেলে দিলেন এবং আবার কাগজ পড়ায় ফিরে গেলেন। আমি একটা উত্তরের অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। সালটা ছিল 1956। আমার বয়স তখন 9 বছর। ভাগ্যচক্রে আমি এমন এক পাবলিক স্কুলে পড়তাম যেখানে ধনীরাও তাদের সন্তানদের পাঠায়। আমাদের মফস্বল ছিল প্রধানত চিনির চাষের সঙ্গে যুক্ত। এখানকার কারখানায় ম্যানেজার এবং অন্যান্য ধনী লোকেরা, যেমন ডাক্তার, ব্যবসার মালিক, ব্যাংকার ইত্যাদিরা প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তাদের ছেলে মেয়েদের এই স্কুলে পাঠাতো। ষষ্ঠ শ্রেণীর পর সাধারণত তাদের প্রাইভেট স্কুলে পাঠিয়ে দেওয়া হতো। আমার পরিবার যেহেতু রাস্তার এই ধারে থাকতো, আমি তাই এই স্কুলটায় যেতাম। যদি আমি রাস্তার অন্য দিকে থাকতাম তাহলে হয়তো আমি অন্য স্কুলে যেতাম, যেখানে অনেকটা আমাদের মতন পরিবার থেকে শিশুরা আসতো। ষষ্ঠ ক্লাসের পর এইসব ছেলে মেয়েদের সাথে আমি অন্তর্বর্তী পাবলিক স্কুলে এবং তারপর হাই স্কুলে যেতাম। তাদের বা আমার কোনো প্রাইভেট স্কুল যাওয়ার সুযোগই ছিল না। শেষমেশ আমার বাবা কাগজটা নামিয়ে রাখলেন। বুঝলাম তিনি কিছু চিন্তা করছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, তুমি যদি ধনী হতে চাও তোমাকে অর্থ উপার্জন শিখতে হবে। কি করে আমি অর্থ সংগ্রহ করব? আমি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, মাথা খাটাও। তিনি হাসতে হাসতে বললেন, যার প্রকৃত অর্থ ছিল এইটুকুই আমি তোমাকে বলবো, অথবা আমায় লজ্জা দিও না, কারণ আমি উত্তরটা জানি না। পরের দিন সকালে আমার প্রিয় বন্ধু মাইককে আমার বাবার কথাটা বললাম। আমি যতদূর জানি শুধুমাত্র মাইক আর আমি এই স্কুলের গরিব ছাত্র। মাইকও আমার মতন, কারণ সেও ভাগ্যের ফেরেই এই স্কুলে পড়ছে। কেউ একজন জেলা স্কুলের সীমানা নির্দিষ্ট করে দিয়েছিল, যার ফলে আমরা ধনী শিশুদের সাথে একই স্কুলে পড়ছিলাম। আমরা সত্যিকারের গরিব ছিলাম না, কিন্তু আমাদের নিজেদের গরিব মনে হতো, কারণ বাকি সব ছেলেদের কাছে নতুন বেসবলের গ্লাভ, নতুন সাইকেল, সবকিছু নতুন ছিল। মা আর বাবা আমাদের প্রাথমিক প্রয়োজন যেমন খাবার, ঘর, জামাকাপড় ইত্যাদি দিয়েছিলেন, কিন্তু তার থেকে বেশি কিছু নয়। আমার বাবা বলতেন, তুমি যদি কিছু চাও তার জন্য কাজ করো। আমাদের চাহিদা ছিল, কিন্তু 9 বছরের ছেলেদের জন্য বিশেষ কোনো কাজও পাওয়া যেত না। তাহলে আমরা আয়ের জন্য কি করব? মাইক জিজ্ঞাসা করল। আমি জানি না, আমি বললাম। কিন্তু তুমি কি আমার অংশীদার হতে চাও? ও রাজি হলো এবং সেই শনিবার সকালে মাইক আমার প্রথম ব্যবসার অংশীদার হলো। আমরা সারা সকাল কি করে আয় করা যায় এই বিষয়ে নানা রকম পরিকল্পনা করে কাটালাম। আমরা মাঝে মাঝেই জিমির সমুদ্র তীরবর্তী বাড়িতে যেসব উদ্বেগহীন ছেলেরা আনন্দ করছে তাদের সম্বন্ধে কথা বলছিলাম। এটা আমাদের একটু আঘাত করেছিল, কিন্তু সেই আঘাতটা ভালোর জন্যই ছিল, কারণ এটা আমাদের কিভাবে অর্থ উপার্জন করা যায়
তাই নিয়ে চিন্তা করতে প্রেরণা দিচ্ছিল। শেষ পর্যন্ত সেদিন সন্ধ্যাবেলায় হঠাৎ আমাদের মাথায় একটা বিদ্যুতের মতন ধাক্কা লাগলো। মাইকের মাথায় এই পরিকল্পনাটা এসেছিল তার পড়া একটা বিজ্ঞানের বই থেকে। উত্তেজিত হয়ে আমরা হাত মেলালাম, আর সেই থেকে অংশীদারিত্ব নিয়ে আমাদের প্রথম ব্যবসা শুরু। এরপর বেশ কয়েক সপ্তাহ যাবৎ মাইক আর আমি আমাদের প্রতিবেশীদের দরজায় গিয়ে তাদের ব্যবহার করা টুথপেস্ট প্যাকেট আমাদের জন্য রেখে দিতে অনুরোধ করলাম। বেশিরভাগ বয়স্করা একটু অবাক হলেও তারা শেষ পর্যন্ত রাজি হলেন। কেউ কেউ আবার জানতেও চাইলেন আমরা কেন ওসব চাইছি। আমরা মজার উত্তর দিলাম, এখন বলবো না, এটা আমাদের একটা নতুন ব্যবসার রহস্য। যত দিন যেতে লাগলো আমার মাও হয়রান হতে লাগলেন। কাঁচামালের সম্ভার জমা করার জন্য আমরা মায়ের ওয়াশিং মেশিনের পাশের জায়গাটা বেছে নিয়েছিলাম। একটা ছোট খয়েরি রঙের পিচবোর্ডের বাক্সের মধ্যে ব্যবহার করা টুথপেস্ট টিউবের স্তূপ জমা হতে লাগলো, আর খালি বোতলের সারি। কিন্তু শেষ পর্যন্ত প্রতিবেশীদের ব্যবহার করা নোংরা কোঁকড়ানো টিউবগুলোকে দেখে আমার মা বিরক্ত হতে লাগলেন। মা রেগে বললেন, তোমরা করছো কি? আমি তোমাদের ব্যবসার রহস্য আর শুনতে চাই না। এসব নোংরা জঞ্জালগুলোর একটা ব্যবস্থা না করলে সবকিছু আমি ছুঁড়ে ফেলবো। মাইক আর আমি স্বনির্বন্ধ অনুরোধ করলাম। মাকে বোঝালাম যে শিগগিরই আমাদের প্রয়োজনীয় টিউব জমে যাবে এবং আমরা উৎপাদন শুরু করব। আমরা বললাম যে আমরা আরো দু একজন পড়শির টুথপেস্ট টিউব শেষ হওয়ার অপেক্ষায় আছি। মা আমাদেরকে আরো এক সপ্তাহ সময় বাড়িয়ে দিলেন। উৎপাদন শুরু করার দিন এগিয়ে আসছিল, তখন চাপও বাড়তে লাগলো আমাদের উপর। ওদিকে মা ইতিমধ্যেই গুদামের জায়গা থেকে উচ্ছেদ করবেন বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। তাই মাইকের কাজ হয়ে উঠল সমস্ত পড়শিদের তাড়াতাড়ি টুথপেস্ট শেষ করতে বলা। তাছাড়া তাদের দাঁতের ডাক্তারও চায় যে তারা যেন আরো বেশিবার দাঁত মাজে। ওদিকে আমি উৎপাদনের দিকটা ঠিক করতে শুরু করলাম। একদিন আমার বাবা তার বন্ধুদের সাথে গাড়ি চালিয়ে এসে দেখলেন দুটি 9 বছরের বালক বাড়ির গাড়ি ঢোকার রাস্তায় পুরো দমে তাদের উৎপাদনের কাজ চালিয়ে যাচ্ছে। অসংখ্য সাদা রঙের পাউডার চারিদিকে ছড়িয়ে আছে। একটা লম্বা টেবিলে স্কুল থেকে পাওয়া দুধের ছোট ছোট ঠোঙা পড়ে আছে এবং আমাদের পরিবারের হিবাচি গ্রিল বা উনুনে লাল গরম কয়লা সর্বোচ্চ তাপমাত্রায় গনগন করে জ্বলছে। যেহেতু উৎপাদন দ্রব্যগুলি গাড়ি রাখার জায়গায় বাধার সৃষ্টি করেছিল, তাই গাড়িটা রাস্তার মুখটায় দাঁড় করিয়ে বাবা সাবধানে হেঁটে আসছিলেন। যখন তিনি ও তার বন্ধু কাছে এলেন, তারা কয়লার উপর বসানো স্টিলের পাত্রটা দেখতে পেলেন, যার ভিতরে টুথপেস্টের টিউবগুলো গলানো হচ্ছে। তখনকার দিনে টুথপেস্টের টিউব প্লাস্টিক দিয়ে নয়, সীসা দিয়ে তৈরি হতো। তাই রং একবার পুড়ে গেলে টিউবগুলোকে ছোট স্টিলের পাত্রে ফেলে দেওয়া হচ্ছিল যতক্ষণ না সেটা গলে তরলে পরিণত হয়। আমার মায়ের সাঁড়াশির সাহায্যে আমরা দুধের ঠোঙার উপরের একটা ছোট্ট ছিদ্র দিয়ে গলানো সীসা ঢেলে রাখছিলাম। দুধের ঠোঙাগুলো প্লাস্টার অফ প্যারিস দিয়ে ভর্তি করা ছিল। চারপাশে যে সাদা পাউডার পড়েছিল তা এই প্লাস্টারে জল মেশাবার আগেকার অবস্থা। আমি তাড়াহুড়োই প্লাস্টিকের ব্যাগটায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, আর সমস্ত জায়গা জুড়ে মনে হচ্ছিল তুষারের ঝড় বয়ে গিয়েছে। দুধের ঠোঙাগুলো প্লাস্টার অফ প্যারিসের ছাঁচের জন্য বাইরের পাত্র হিসাবে ব্যবহৃত হয়েছিল। যখন আমরা সাবধানে গলানো সীসা প্লাস্টার অফ প্যারিসের কিউবের উপরে একটা ছোট ছিদ্র দিয়ে ঢালছিলাম, আমার বাবা ও তার বন্ধু সেটা লক্ষ্য করেছিলেন। সাবধান, আমার বাবা বলছিলেন। আমি মাথা নেড়েছিলাম উপরে না তাকিয়েই। সবশেষে যখন ঢালা শেষ হয়ে গিয়েছিল, আমি স্টিলের পাত্রটা নিচে রেখে বাবার দিকে তাকিয়ে হেসেছিলাম। তোমরা ছেলেরা কি করছো?
তিনি একটু সাবধানের হাসি হেসে জিজ্ঞেস করলেন, তুমি যা করতে বলেছ আমরা তাই করেছি। আমরা বড়লোক হতে চলেছি। আমি বললাম, হ্যাঁ। মাইক মাথা নেড়ে আর হেসে বলল, আমরা পার্টনার। আর এই প্লাস্টারের ছাঁচগুলোতে কি আছে? বাবা জিজ্ঞেস করলেন। দেখো, এগুলো ভালো তৈরি হয়েছে মনে হচ্ছে। আমি বললাম, যে সিলটা কিউবটাকে দুভাগে ভাগ করেছে, আমি ছোট একটা হাতুড়ি দিয়ে সেটাকে একটু ঠুকলাম। অতি সাবধানে আমি প্লাস্টারের ছাঁচের উপরের অর্ধেকটা টেনে ধরলাম, আর একটা সীসার তৈরি টাকা পড়ে গেল। হে ভগবান! আমার বাবা বললেন, তোমরা সীসা থেকে পয়সা তৈরি করছো? ঠিক বলেছ, মাইক বলল। আপনি যা করতে বলেছেন আমরা তাই করছি। আমরা পয়সা তৈরি করছি। আমার বাবার বন্ধু ঘুরে দাঁড়িয়ে হাসিতে ফেটে পড়লেন। আমার বাবা মৃদু হাসলেন এবং মাথা নাড়লেন। তার সামনে দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে, সামনে আগুন এবং এক বাক্স শেষ হওয়া টুথপেস্টের টিউব নিয়ে সাদা ধুলোয় ঢেকে আকর্ণ বিস্তৃত হাসি হাসছে। তিনি আমাদের সবকিছু রেখে তার সাথে আমাদের বাড়ির সামনের সিঁড়িতে বসতে বললেন। তিনি হাসি মুখে শান্তভাবে আমাদের জাল করা শব্দটির কি অর্থ বুঝিয়ে দিলেন। আমাদের স্বপ্ন চুরমার হয়ে গেল। তুমি বলছো এটা বেআইনি? মাইক কাঁপা গলায় জিজ্ঞেস করল। ওদের ছেড়ে দাও, আমার বাবার বন্ধু বললেন। ওদের মধ্যে হয়তো একটা স্বাভাবিক প্রতিভা সৃষ্টি হচ্ছে। আমার বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে দেখলেন। হ্যাঁ, এটা বেআইনি, আমার বাবা শান্ত স্বরে বললেন। কিন্তু তোমরা ছেলেরা দারুণ সৃজনধর্মী এবং মৌলিক চিন্তার পরিচয় দিয়েছ। এইভাবে এগিয়ে যাও। আমি সত্যি তোমাদের জন্য গর্বিত। নিরাশ হয়ে মাইক আর আমি প্রায় 20 মিনিট নীরবে বসে রইলাম। তারপর আমাদের নোংরাগুলো পরিষ্কার করতে শুরু করলাম। প্রথম দিনই ব্যবসা শেষ হয়ে গেল। পাউডারগুলো ঝাড় দিতে দিতে আমি মাইকের দিকে তাকালাম আর বললাম, আমাদের মনে হয় জিমি আর ওর বন্ধুরা ঠিকই বলেছিল, আমরা গরিব। আমার বাবা ঠিক সেই সময়ই চলে যাচ্ছিলেন। তিনি বললেন, তোমরা যদি হাল ছেড়ে দাও তাহলেই তোমরা গরিব হবে। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমরা কিছু করেছো। বেশিরভাগ লোক শুধু ধনী হওয়ার গল্প করে আর স্বপ্ন দেখে, কিন্তু তোমরা কিছু একটা করার চেষ্টা করেছো। আমি তোমাদের দুজনের জন্য খুবই গর্বিত। আমি আবার বলবো, এগিয়ে যেতে থাকো, হাল ছেড়ো না। মাইক আর আমি সেখানে নীরব দাঁড়িয়েছিলাম। ওই কথাগুলো সুন্দর, কিন্তু আমরা তখনও জানি না আমরা কি করব। তাহলে কেন তুমি ধনী নও বাবা? আমি জিজ্ঞেস করলাম। কারণ আমি স্কুলে শিক্ষকতার কাজ বেছে নিয়েছি। স্কুলের শিক্ষকরা সত্যি ধনী হবার কথা ভাবে না, আমরা শুধু শিক্ষা দিতে ভালোবাসি। আমি তোমাদের সাহায্য করতে পারলে ভালো লাগতো, কিন্তু আমি সত্যিই জানি না কিভাবে পয়সা বানাতে হয়। মাইক আর আমি ঘুরে দাঁড়ালাম আর পরিষ্কার করার কাজ চালিয়ে যেতে থাকলাম। আমি জানি, আমার বাবা বললেন, তোমরা ছেলেরা যদি জানতে চাও কিভাবে ধনী হতে হয়, আমাকে জিজ্ঞাসা করো না। মাইক, তোমার বাবার সাথে কথা বলো। আমার বাবা? মাইক হাঁ হয়ে গেল। হ্যাঁ, তোমার বাবা। আমার বাবা হাসি মুখে পুনরাবৃত্তি করলেন, তোমার বাবা আর আমার ব্যাংকার একই, এবং তিনি তোমার বাবার উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি আমাকে অনেকবার বলেছেন যে তোমার বাবা পয়সা বানাবার ব্যাপারে অত্যন্ত বুদ্ধিমান। আমার বাবা? মাইক আবার অবিশ্বাসী গলায় জিজ্ঞেস করল। তাহলে আমাদের কাছে স্কুলের বড়লোক বাচ্চাদের মতন সুন্দর গাড়ি আর সুন্দর বাড়ি নেই কেন? একটা সুন্দর গাড়ি আর সুন্দর বাড়ি, অথবা তুমি কিভাবে অর্থ লাভ করতে পারবে সেটা এখন বুঝতে পারবে না, আমার বাবা উত্তর দিলেন।
জিমির বাবা চিনি ক্ষেতের জন্য কাজ করেন। ওর সঙ্গে আমার খুব একটা তফাৎ নেই। উনি একটা সংস্থার জন্য কাজ করেন, আর আমি গভর্নমেন্টের জন্য কাজ করি। সংস্থা ওর জন্য গাড়ি কিনে দেয়। চিনির সংস্থাটি অর্থনৈতিক সমস্যার সম্মুখীন, এবং জিমির বাবার কাছে হয়তো শিগগিরই আর কিছু থাকবে না। কিন্তু তোমার বাবার কথা আলাদা, মাইক। উনি বোধহয় একটা ইমারত তৈরি করেছেন, এবং আমার মনে হয় কয়েক বছরের মধ্যেই তিনি খুব ধনী ব্যক্তিতে পরিণত হবেন। এই খবরে মাইক আর আমি আবার উত্তেজিত হয়ে উঠলাম। নতুন উদ্যমে আমরা আমাদের বিলুপ্ত প্রথম ব্যবসার নোংরা পরিষ্কার করতে শুরু করলাম। পরিষ্কার করার সঙ্গে সঙ্গে আমরা পরিকল্পনা করলাম কখন এবং কিভাবে মাইকের বাবার সাথে কথা বলা হবে। সমস্যা হলো, মাইকের বাবা দীর্ঘ সময় ধরে কাজ করেন এবং প্রায়ই অনেক দেরিতে বাড়িতে ফেরেন। তার বাবা কয়েকটি গুদাম, একটি নির্মাণ সংস্থা, কয়েকটি দোকান এবং 3টি রেস্টুরেন্টের মালিক। রেস্টুরেন্টের ব্যবসার জন্য তাকে বেশিক্ষণ বাইরে থাকতে হয়। আমাদের পরিষ্কার করা শেষ হওয়ার পর মাইক বাড়ি যাওয়ার বাস ধরল। তার বাবা আজ রাতে যখন বাড়ি ফিরবেন, সে তখন তার সাথে কথা বলবে। মাইক তার বাবাকে আমাদের ধনী হওয়ার পদ্ধতি শেখাবেন কিনা জিজ্ঞাসা করবে। সে কথা দিল যে তার বাবার সঙ্গে কথা হলেই আমাকে ফোন করবে। যদি দেরি হয়ে যায় তাও সে ফোন করবে অবশ্যই। ফোন বাজলো 8:30। ঠিক আছে, আমি বললাম, পরের শনিবার। তারপর ফোনটা রেখে দিলাম। মাইকের বাবা অবশেষে আমার সাথে দেখা করতে রাজি হয়েছে। শনিবার সকাল 7:30টায় আমি শহরের গরিবরা যেদিকে থাকে সেদিক থেকে বাস ধরলাম। মাইক আর আমি ওর বাবার সঙ্গে সেদিন সকালে 8টার সময় দেখা করলাম। তিনি আগে থেকেই ব্যস্ত ছিলেন এবং 1 ঘন্টার বেশি সময় যাবৎ কাজ করছিলেন। আমি যখন তার সাধারণ ছোট কিন্তু পরিষ্কার বাড়িতে ঢুকছি, তার কনস্ট্রাকশন সুপারভাইজার তখন পিকআপ ট্রাকটা নিয়ে বেরোচ্ছে। মাইক দরজাতেই আমার জন্য দাঁড়িয়েছিল। বাবা ফোন করছেন, আমাদের পিছনের বারান্দায় অপেক্ষা করতে বলেছেন। সে দরজা খুলতে খুলতে বলল। আমি পুরনো বাড়ির চৌকাঠ পেরোতেই পুরনো কাঠের মেঝে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে উঠল। দরজার ভিতর দিকেই একটা সস্তা মাদুর পাতা ছিল। বহু বছর ধরে অসংখ্য পদচিহ্ন পড়ার দরুন মেঝেতে যে জীর্ণতা দেখা দিয়েছিল, সেটা ঢাকা দেবার জন্যই বোধহয় মাদুরটা বিছানো ছিল। যদিও পরিষ্কার, তবু মাদুরটা পাল্টানোর প্রয়োজন ছিল। সরু লিভিং রুমে ঢোকা মাত্র আমার দম বন্ধ লাগছিল। ঘরটা পুরনো আসবাবে ঢাকা ছিল। সোফায় 2জন ভদ্রমহিলা বসেছিলেন, যারা বয়সে আমার মায়ের চেয়ে একটু বড় হবেন। ভদ্রমহিলার উল্টো দিকে একটি লোক শ্রমিকের পোশাকে বসেছিলেন। তিনি পরিষ্কারভাবে ইস্ত্রি করা খাকি রঙের প্যান্ট আর শার্ট পরেছিলেন, কিন্তু সেগুলোতে কোনো মাড় দেওয়া ছিল না। পায়ে ছিল পালিশ করা কাজ করার বুট জুতো। তিনি আমার বাবার চেয়ে প্রায় 10 বছরের বড় হবেন। আমার মনে হয় প্রায় 45 বছর বয়স। আমি আর মাইক যখন তাদের পাশ দিয়ে হেঁটে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, যেটা দিয়ে পিছনের বাগানের দিকের বারান্দায় যেতে হয়, তারা আমাদের দেখে হাসলেন। আমিও সলজ্জভাবে হেসেছিলাম। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? ওরা আমার বাবার কাছে কাজ করে। বয়স্ক লোকটি বাবার গুদামগুলো দেখাশোনা করেন, আর মহিলা 2জন রেস্টুরেন্টগুলোর ম্যানেজার। আর তুমি যে কনস্ট্রাকশন সুপারভাইজারকে দেখেছিলে, সে প্রায় এখান থেকে 50 মাইল দূরে একটা রাস্তার প্রজেক্টে কাজ করছে। আমার বাবার অন্য সুপারভাইজার কতগুলো বাড়ি তৈরি করছে, সে অবশ্য চলে গেছে তুমি আসার আগেই। এই রকম কি সবসময় চলতে থাকে? আমি জিজ্ঞাসা করলাম। সবসময় নয়, কিন্তু প্রায়ই, মাই হেসে বলল, আর একটা চেয়ার টেনে আনলো আমার পাশে বসার জন্য। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কি করে টাকা বানাতে হয়, সেটা আমাদের শেখাবেন কিনা। মাইক বলল। ও, আর তাতে উনি কি বললেন? আমি কৌতূহলী হয়ে সতর্ক প্রশ্ন করলাম।
প্রথমে তার মুখে একটা কৌতুকের ভাব ফুটে উঠেছিল, আর তারপর বললেন যে তিনি আমাদের একটা প্রস্তাব দেবেন। তাই নাকি? আমার চেয়ারটাকে দুলিয়ে দেয়ালের সাথে ঠেকিয়ে আমি বললাম, আর আমি ওইভাবেই চেয়ারের পেছনের পায়া দুটোয় ভর দিয়ে স্থির হয়ে বসে রইলাম। মাইকও একই জিনিস করল। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি জানো প্রস্তাবটা কি? না, কিন্তু আমরা শিগগিরই জানতে পারবো। হঠাৎ মাইকের বাবা পর্দা দেওয়া ভগ্নপ্রায় দরজাটা ঠেলে বারান্দায় এলেন। মাইক আর আমি লাফিয়ে উঠে দাঁড়ালাম। সম্মান জানাতে নয়, আসলে আমরা চমকে উঠেছিলাম। ছেলেরা তৈরি তো? মাইকের বাবা একটা চেয়ার টেনে নিয়ে আমাদের কাছে বসতে বসতে জিজ্ঞাসা করলেন। আমরা ওর সামনে বসার জন্য দেয়াল থেকে চেয়ার টেনে আনলাম আর সম্মতিসূচকভাবে মাথা নাড়ালাম। উনি একজন লম্বা চওড়া মানুষ, প্রায় 6 ফুট লম্বা এবং 200 পাউন্ড ওজন। আমার বাবা আরও লম্বা, প্রায় একই ওজনের এবং মাইকের বাবার চেয়ে প্রায় 5 বছরের বড়। ওদের দুজনকে অনেকটা একই রকম দেখতে, যদিও ওরা একই জাতির নয়, হয়তো ওদের কর্মশক্তি এক। মাইক বলেছে তুমি কি করে পয়সা বানাতে হয় শিখতে চাও, তাই কি রবার্ট? আমি তাড়াতাড়ি একটু ভয়ে ভয়ে মাথা নাড়ালাম। ওর কথা আর হাসির পিছনে অনেক ক্ষমতা প্রকাশ পাচ্ছিল। ঠিক আছে, আমি আমার কথা দিচ্ছি যে আমি তোমাদের শেখাবো, কিন্তু আমি ক্লাসরুমের কায়দায় শেখাবো না। তোমরা আমার জন্য কাজ করো, আমি তোমাদের শেখাবো। যদি তোমরা আমার জন্য কাজ না করো, আমি তোমাদের শেখাবো না। যদি তোমরা মন দিয়ে কাজ করো, আমি তোমাদের আরও তাড়াতাড়ি শেখাতে পারবো। আর যদি তোমরা যেমন স্কুলে করো তেমন করতে চাও, অর্থাৎ শুধু বসে শোনা আর দেখা, তাহলে শুধু শুধু আমার সময় নষ্ট করা হবে। এটাই আমার প্রস্তাব। যদি হয় গ্রহণ করো অথবা বর্জন করো। আমি প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? আমি জিজ্ঞাসা করলাম। না, প্রথমে গ্রহণ করো অথবা বর্জন করো। আমার নষ্ট করার সময় নেই, অনেক কাজ আছে। তুমি যদি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে না পারো, তবে তুমি কোনোদিন পয়সা রোজগার করতে পারবে না। সুযোগ আসে যায়, কখন চট করে সিদ্ধান্ত নিতে হবে এটা বুঝতে পারা একটা প্রধান দক্ষতা। তোমরা যা চাইছিলে তার একটা সুযোগ তোমরা পেয়েছো। হয়তো স্কুল শুরু হচ্ছে এখনই, অথবা 10 সেকেন্ডেই এটা শেষ হয়ে যাবে। মাইকের বাবা একটু দুষ্টুমির হাসি হেসে বললেন, গ্রহণ করলাম। আমি বললাম, আমিও গ্রহণ করলাম। মাইক বলল, ভালো, বললেন মাইকের বাবা। মিসেস মার্টিন 10 মিনিটেই এখানে আসবেন। আমার ওর সাথে কাজ শেষ হয়ে গেলেই তোমরা গাড়ি করে ওর সাথে আমার সুপার মার্কেটে চলে যাও, আর তোমরা কাজ শুরু করতে পারো। আমি তোমাদের ঘন্টায় 10 সেন্ট মাইনে দেব, আর তোমরা প্রতি শনিবার 3 ঘন্টা করে কাজ করবে। কিন্তু আমার আজ একটা সফট বলের খেলা আছে, আমি বললাম। মাইকের বাবা গলা নামিয়ে দৃঢ়স্বরে বললেন, হয় গ্রহণ করো অথবা বর্জন করো। গ্রহণ করছি, আমি উত্তর দিলাম। সফট খেলার বদলে আমি কাজ করা এবং শেখা বেছে নিয়েছিলাম। এক সুন্দর শনিবার সকাল 9টার মধ্যে মাইক আর আমি মিসেস মার্টিনের কাছে কাজ করতে থাকলাম। তিনি একজন দয়ালু এবং ধৈর্যশীল মহিলা ছিলেন। তিনি সবসময় বলতেন, মাইক আর আমাকে দেখে তার 2 ছেলের কথা মনে পড়ে। তার ছেলেরা এখন বড় হয়ে গেছে এবং দূরে চলে গেছে। যদিও দয়ালু, তবে তিনি কঠিন পরিশ্রমে বিশ্বাসী ছিলেন এবং তাই জন্য তিনি আমাদের অবিরাম কাজ করাতেন। তিনি কাজ করাতে ওস্তাদ ছিলেন। আমরা 3 ঘন্টা ধরে টিনে ভরা জিনিস শেলফ থেকে নামাতাম। একটা পালকের ঝাবড়ন দিয়ে প্রতিটি টিন থেকে ধুলো ঝাড়তাম এবং তারপর আবার ওগুলোকে পরিষ্কারভাবে শেলফে গুছিয়ে তুলতাম। এটা একটা কষ্টকর ও একঘেয়ে কাজ ছিল। মাইকের বাবা, যাকে আমি ধনী বাবা বলে ডাকতাম, বিশাল গাড়ি রাখার জায়গা সহ
এরকম 9টা ছোট সুপারমার্কেটের মালিক ছিলেন। এগুলো 7-11 নামক সুবিধাজনক দোকানগুলির পুরনো সংস্করণ ছিল। এগুলো ছিল পাড়ার ছোট মুদি দোকানের মতন, যেখানে লোকেরা দুধ, পাউরুটি, মাখন এবং সিগারেট জাতীয় জিনিস কেনে। সমস্যাটা ছিল তখনকার দিনে হাওয়াইয়ে এয়ার কন্ডিশনিংয়ের ব্যবস্থা ছিল না, তাই দোকানগুলোর দরজা গরমে বন্ধ করা যেত না। দোকানের দুদিকে, রাস্তার দিকে আর পার্কিং লটের দিকে দরজাগুলো হাট করে খুলে রাখতে হতো। যখনই একটি গাড়ি পাশ দিয়ে যেত অথবা পার্কিং লটে ঢুকতো, ঘূর্ণির মতো ধুলো স্টোরের ভিতরে ঢুকে জমা হয়ে যেত। সুতরাং যতদিন অবধি এয়ার কন্ডিশনিং না হয় ততদিনের মতো আমাদের একটা চাকরি হলো। 3 সপ্তাহ মাইক আর আমি মিসেস মার্টিনের কাছে এই 3 ঘন্টার কাজ করেছিলাম। দুপুরবেলার মধ্যে আমাদের কাজ শেষ করতে হতো, আর উনি 3টে ছোট ডাইম আমাদের দুজনের হাতে দিতেন। কিন্তু 1950-এর মাঝামাঝিতে 9 বছর বয়সেও 30 সেন্ট এমন কিছু জীবনে উত্তেজনা জাগাতো না। কমিক বইয়ের দাম তখন ছিল 10 সেন্ট, তাই আমি সাধারণত টাকা দিয়ে কমিক বই কিনে বাড়ি চলে যেতাম। চতুর্থ সপ্তাহের এক বুধবারে আমি কাজ ছাড়াবার জন্য প্রস্তুত। আমি কাজ করতে রাজি হয়েছিলাম কারণ আমি মাইকের বাবার থেকে অর্থ উপার্জনের উপায়টা শিখতে চেয়েছিলাম। আর এখন আমি ঘন্টায় 10 সেন্টের একজন ক্রীতদাস। তার উপর সেই প্রথম শনিবারের পর মাইকের বাবার সাথে আর আমার দেখাই হয়নি। আমি লাঞ্চের সময় মাইককে বললাম, আমি ছেড়ে দিচ্ছি। স্কুল তো একঘেয়ে ছিলই, এখন শনিবারগুলো পর্যন্ত মাটি হলো। অথচ ওই 30 সেন্টের জন্য কি না করেছি। অথচ এই 30 সেন্টই যেন আমাকে পেয়ে বসেছে। এবার মাইক হাসলো। হাসছো কেন? আমি রাগে আর হতাশায় জিজ্ঞাসা করলাম। বাবা বলেছিলেন এরকমই হবে। তিনি বলেছেন যখন তুমি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হবে তখন তার সাথে দেখা করতে। কি? আমি রাগ আর অবজ্ঞা মিশিয়ে জিজ্ঞেস করলাম। উনি আমার হতাশ হয়ে হাল ছাড়ার জন্য অপেক্ষা করছিলেন? প্রায় তাই, মাইক বলল। বাবার ধরনটা একটু অন্যরকম। তিনি তোমার বাবার মতো নয়, অন্যরকম ভাবে শিক্ষা দেন। তোমার মা আর বাবা প্রচুর বক্তৃতা দেন। আমার বাবা শান্ত এবং অল্প কথার মানুষ। তুমি শুধু এই শনিবার অবধি অপেক্ষা করো, আমি বাবাকে বলবো যে তুমি প্রস্তুত। মানে তুমি বলছো আমাকে তৈরি করা হচ্ছিল? না, ঠিক তা নয়, কিন্তু হতেও পারে। বাবা তোমাকে শনিবার বুঝিয়ে বলবেন। আমি ওর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলাম। এমনকি আমার আসল বাবাও ওর উপর রেগে গিয়েছিলেন। আমার বাবা, যাকে নির্ধন বাবা বলে থাকি, ভেবেছিলেন যে আমার ধনবান বাবা শিশু শ্রমিক আইন লঙ্ঘন করেছেন এবং এর তদন্ত হওয়া উচিত। আমার শিক্ষিত গরিব বাবা আমাকে বলেছিলেন যা আমার ন্যায্য পাওনা তাই দাবি করতে, অন্ততপক্ষে ঘন্টা পিছু 25 সেন্ট করে। আমার গরিব বাবা আরও বলেছিলেন যে আমি যদি বেশি মাইনে না পাই আমি যেন তক্ষুনি ছেড়ে দিই। এমনিতেও তোমার ওই বাজে কাজের প্রয়োজন নেই। আমার গরিব বাবা রাগ আর ঘৃণা মিশিয়ে বলেছিলেন। শনিবার সকাল 8টার সময় আমি মাইকের বাড়ির সেই প্রায় ভাঙা দরজা দিয়ে আর একবার ঢুকছিলাম। যেই ঢুকেছি মাইকের বাবা বললেন, একটা সিটে বসো আর লাইনে অপেক্ষা করো। তিনি ঘুরে দাঁড়ালেন এবং শোবার ঘরের পাশে তার ছোট অফিসে ঢুকলেন। আমি ঘরের চারপাশে দেখলাম, মাইককে কোথাও দেখতে পেলাম না। আমার অপ্রতিভ লাগছিল। সাবধানে আমি 4 সপ্তাহ আগে সেখানে দেখা সেই ভদ্রমহিলা দুজনের পাশে গিয়ে বসলাম। তারা হাসলেন এবং সোফার এক পাশে সরে গিয়ে আমাকে বসবার জায়গা করে দিলেন। 45 মিনিট কেটে গেল। আমি তখন রাগে জ্বলছি। ওই দুজন মহিলা ওর সাথে দেখা করে 30 মিনিট আগে বেরিয়ে গেছেন। একজন বয়স্ক ভদ্রমহিলা 20 মিনিট আগে ঢুকেছিলেন, এখন তিনিও চলে গেছেন। বাড়িটা ফাঁকা, আর হাওয়াইয়ের এক সুন্দর রৌদ্রোজ্জ্বল সকালে আমি তার অতি পুরনো অন্ধকার লিভিং রুমে বসে
ছোট ছেলেদের শোষণকারী এক কিপ্টে লোকের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছি। আমি শুনতে পাচ্ছি উনি অফিসে ঘুরে বেড়াচ্ছেন, কখনো ফোনে কথা বলছেন, অথচ আমাকে উপেক্ষা করছেন। আমি বেরিয়ে যাবার জন্য প্রস্তুত, কিন্তু কেন জানি না আমি বসে থাকলাম। শেষ অবধি 15 মিনিট পরে ঠিক 9টার সময় ধনী বাবা তার অফিস থেকে বেরিয়ে এলেন। তিনি কিছু বললেন না, শুধু হাত দিয়ে আমাকে তার ছোট অফিসে ঢোকার জন্য ইশারা করলেন। আমি শুনলাম তুমি মাইনে না বাড়ালে কাজ ছেড়ে দেবে। কথা বলতে বলতে ধনী বাবা তার অফিসের চেয়ারে ঘুরে বসলেন। হ্যাঁ, আপনি চুক্তির শর্ত পূরণ করছেন না। আমি প্রায় কেঁদে ফেললাম। একটি 9 বছরের বালকের পক্ষে একজন পূর্ণবয়স্কের মোকাবিলা করা সত্যিই ভীতিপ্রদ। আপনি বলেছিলেন আমি আপনার জন্য কাজ করলে আপনি শেখাবেন। আমি আপনার জন্য কাজ করছি, আমি প্রচণ্ড পরিশ্রম করছি। আমি আপনার জন্য কাজ করব বলে আমার বেসবল খেলা ছেড়ে দিয়েছি। আপনি আপনার কথা রাখেননি, কিছুই শেখাননি। আপনি একজন অসাধু লোক, শহরের সবাই ঠিক চিনেছে। আপনি লোভী, আপনি সব পয়সাটা চান আর আপনার কর্মচারীদের সম্পর্কে একটু চিন্তা করেন না। আপনি আমাকে অপেক্ষা করতে বাধ্য করালেন, অথচ কোনো শ্রদ্ধা দেখালেন না। আমি একটা ছোট ছেলে, তাই আমি এর থেকে ভালো ব্যবহারটা তো আশা করতে পারি। ধনবান বাবা তার চেয়ারে দুলতে থাকলেন। তার হাতটা থুতনিতে রেখে আমাকে প্রায় একদৃষ্টিতে দেখেছিলেন। মনে হচ্ছিল উনি আমাকে খুঁটিয়ে লক্ষ্য করছেন। মন্দ না, তিনি বললেন। 1 মাসেরও কমে তোমার কথাগুলো আমার বেশিরভাগ কর্মচারীর মতোই শোনাচ্ছে। কি? আমি জিজ্ঞাসা করলাম। উনি কি বলছেন আমি বুঝতে না পেরে আমি আমার অভিযোগ জানাতে থাকলাম। আমি ভেবেছিলাম চুক্তিতে আপনার যা শর্ত ছিল তা মানবেন এবং আমাকে শেখাবেন। তার বদলে আপনি অত্যাচার করেছেন। এটা নিষ্ঠুরতা, এটা সত্যিই নিষ্ঠুরতা। আমি তো তোমায় শেখাচ্ছি, শান্তভাবে সেই ধনবান বাবাটি বললেন। আমাকে আপনি কি শিখিয়েছেন? কিছু না, আমি রেগে বললাম। এমনকি যখন থেকে অত কম পয়সায় আমি কাজ করতে রাজি হয়েছি, আপনি আমার সঙ্গে একবারও কথাই বলেননি। ঘন্টায় 10 সেন্ট! ইস! গভর্নমেন্টের কাছে আপনার নামে নালিশ করা উচিত। আপনি জানেন আমাদের শিশু শ্রমিকের আইন আছে? জানেন আমার বাবা গভর্নমেন্টের জন্য কাজ করেন? ওরে বাস! ধনী বাবা বললেন, এখন তোমার কথাগুলো তো আমার প্রাক্তন কর্মচারীদের মতো শোনাচ্ছে। তাদের হয় আমি ছাড়িয়ে দিয়েছি, অথবা তারা ছেড়ে চলে গেছে। তাহলে আপনি কি বলতে চাইছেন? আমি দাবি করলাম, একটা ছোট ছেলের তুলনায় আমি বোধহয় বেশ সাহসী বোধ করছি। আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন। আমি আপনার জন্য কাজ করেছি আর আপনি আপনার কথা রাখেননি। আপনি আমায় কিছুই শেখাননি। তুমি কি করে জানলে যে তোমায় আমি কিছু শেখাইনি? ধনবান বাবা শান্তভাবে জিজ্ঞাসা করলেন। আরে আপনি আমার সঙ্গে কখনো কথাই বলেননি। আমি 3 সপ্তাহের জন্য কাজ করেছি আর আপনি আমায় কিছুই শেখাননি। আমি ঠোঁট ফুলিয়ে বললাম। শেখানো মানে কি কথা বলা অথবা বক্তৃতা দেওয়া? ধনী বাবা জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, আমি উত্তর দিলাম। ওরা ওইভাবে তোমাদের স্কুলে শেখায়? তিনি হেসে বললেন। কিন্তু জীবন তোমাকে ওইভাবে শেখাবে না। আর আমি বলবো, জীবনই সবচেয়ে বড় শিক্ষক। বেশিরভাগ সময় জীবন তোমার সাথে কথা বলে না, শুধুই ধাক্কা দেয়। এক একটা ধাক্কায় জীবন যেন বলতে চায়, জেগে ওঠো, আমি তোমায় কিছু শেখাতেই চাই। এই লোকটা কি বলতে চাইছে? আমি নিজেকে নীরবে জিজ্ঞেস করলাম। জীবনের এই ধাক্কা দেওয়াটা মানে কি জীবনের আমাকে কিছু বোঝানোর চেষ্টা? এখন আমি বুঝতে পারছি, আমাকে চাকরিটা ছাড়তেই হবে। আমি এমন একজন লোকের সাথে কথা বলছি যাকে বন্দি করে রাখা দরকার।
যদি জীবনের কাছ থেকে শিক্ষা নিতে পারো তাহলে উন্নতি করবে, যদি না পারো জীবন তোমাকে নিরন্তর ধাক্কা দিতে যাবে। লোকে দুটো জিনিস করে, কেউ জীবনের এই ধাক্কাগুলো সহ্য করে যায়, আর কেউ রেগে গিয়ে নিজের পাল্টা ধাক্কা মারে। কিন্তু তারা ধাক্কা মারে তাদের মালিকের অথবা চাকরির অথবা স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে। তারা জানে না আসলে জীবনটাই তাকে আঘাত করছে। আমি বুঝলাম না উনি কী বিষয়ে কথা বলছেন। জীবন আমাদের সবাইকে চারিদিক থেকে ধাক্কা মারে। কেউ হাল ছেড়ে দেয়, অন্যেরা লড়াই করে। খুব অল্প লোকই এর থেকে শিক্ষা নেয় আর তারা এগিয়ে যায়। তারা জীবনের এই ধাক্কা দেওয়াটাকে স্বাগত জানায়। এই অল্প সংখ্যক লোকের কাছে এর মানে তাদের কিছু শেখা প্রয়োজন। তারা শেখে আর এগিয়ে যায়। বেশিরভাগ হাল ছেড়ে দেয় আর কয়েকজন তোমার মতো লড়াই করে। ধনবান বাবা উঠে দাঁড়ালেন আর পুরনো ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করা যে কাঠের জানালাটার মেরামত করা দরকার সেটা বন্ধ করলেন। তুমি যদি এই শিক্ষাটা নাও তাহলে একজন বুদ্ধিমান, ধনী আর সুখী যুবকে পরিণত হবে। যদি না নাও সারাটা জীবন তোমার চারিদিকে কম মাইনেকে অথবা তোমার বসকে দোষ দেবে। ভাগ্যে শিকে ছেঁড়ার সেই আশায় তুমি জীবন কাটাতে থাকবে, যে হয়তো কোনো দিন তোমার সব আর্থিক সমস্যার সমাধান করবে। ধনবান বাবা আমার দিকে তাকিয়ে দেখলেন আমি তখনও শুনছি কি না। আমাদের দুজনের চোখাচোখি হলো। আমরা একে অন্যের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলাম। আমাদের চোখ দিয়ে মনের ভাব স্রোতের মতো আদান প্রদান হতে লাগলো। শেষে যখন আমি তার শেষ বক্তব্যের অর্থ আত্মস্থ করতে সক্ষম হলাম, চোখ নামিয়ে নিলাম। আমি বুঝতে পারলাম উনি ঠিক বলছেন। আমি ওকে দোষারোপ করছিলাম, অথচ আমিই ওকে শেখাতে বলেছিলাম। আমি অকারণ ঝগড়া করছিলাম। ধনী বাবা বলতে থাকলেন, তুমি যদি ভীতু হও তাহলে যতবারই তোমার জীবন ধাক্কা মারবে তুমি হাল ছেড়ে দেবে। তুমি তেমন মানুষ হলে তুমি সারা জীবন সাবধানে খেলে কাটাবে, সঠিক কাজ করবে এবং নিজেকে এমন এক সময়ের জন্য সুরক্ষিত রাখবে যা কোনো দিনও আসবে না। তারপর একঘেয়ে বুড়োদের মতো মরে যাবে। তোমার অনেক বন্ধু থাকবে, তারা তোমায় পছন্দ করে কারণ তুমি একজন এত ভালো পরিশ্রমী মানুষ। তুমি সাবধানে জীবন কাটিয়েছো এবং ঠিক কাজগুলো করেছো। আসলে অন্তরের গভীরে তুমি ঝুঁকি নিতে ভয় পাও। তুমি ভীষণভাবে জিততে চেয়েছো, কিন্তু হারার ভয় তোমার কাছে জেতার উত্তেজনা থেকে বড় ছিল। মনের গভীরে শুধু তুমিই জানবে যে তুমি এর জন্য চেষ্টা করনি। তুমি জীবনে সাবধানে খেলা বেছে নিয়েছিলে। আবার আমাদের দৃষ্টি বিনিময় হলো। 10 সেকেন্ড আমরা একে অন্যের দিকে চেয়ে রইলাম। ওর বক্তব্যের অর্থ পরিষ্কার হতেই আমি দৃষ্টি ফিরিয়ে নিলাম। আপনি আমাকে চারপাশ থেকে ধাক্কা দিচ্ছেন? আমি জিজ্ঞাসা করলাম। কিছু লোক হয়তো তাই বলবে। ধনী বাবা মৃদু হাসলেন। আমি কিন্তু তোমাকে জীবনের স্বাদ উপলব্ধি করাতে চাইছি। জীবনের স্বাদ? সেটা আবার কেমন? আমি জিজ্ঞাসা করলাম। আমি তখনও রেগে। তোমরাই আমার কাছে আয়ের পথ জানতে চেয়েছিলে। আমার কাছে 150 জনেরও বেশি কর্মচারী আছে। তাদের মধ্যে একজনও আমি পয়সা সম্বন্ধে কী জানি সেই ব্যাপারে আমায় জিজ্ঞাসা করেনি। তারা আমার কাছে চাকরি চেয়েছে আর মাইনের আশা করেছে, কিন্তু কখনো পয়সার ব্যাপারে তাদেরকে কিছু শেখাতে বলেনি। সেজন্য তাদের মধ্যে বেশিরভাগ মানুষ জীবনের সবচেয়ে ভালো বছরগুলো পয়সার জন্য কাজ করে কাটিয়ে দেয়। তারা যে কিসের জন্য কাজ করছে তা বুঝতেও পারে না।
ওখানে বসে আমি গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম। সেই জন্য মাইক যখন আমাকে বলল যে তুমি কি করে পয়সা রোজগার করতে হয় তা শিখতে চাও, আমি স্থির করলাম এমন একটা কোর্স বানাবো যেটা হবে বাস্তব জীবনের কাছাকাছি। কিন্তু তুমি একটা কথাও শুনছো না। তাই আমি ঠিক করলাম যে জীবন তোমাকে চারিদিক থেকে একটু ধাক্কা দিক, যাতে তুমি আমার কথা শুনতে পারো। সেজন্যে আমি তোমাকে শুধু 10 সেন্ট মাইনে দিয়েছিলাম। তাহলে ঘন্টায় শুধু 10 সেন্টের জন্য কাজ করে আমি কি শিখলাম? আমি জিজ্ঞাসা করলাম। এই যে আপনি একজন বাজে লোক এবং আপনার কর্মচারীদের আপনি শোষণ করেন। ধনবান বাবা চেয়ারটা পিছনে দুলিয়ে প্রাণ খুলে হেসে উঠলেন। শেষ পর্যন্ত যখন তার হাসি থামলো, তিনি বললেন, সবচেয়ে ভালো হয় যদি তুমি তোমার দৃষ্টিভঙ্গি বদলাও। আমাকে সমস্যা ভেবে দোষারোপ করা বন্ধ করো। তুমি যদি ভাবো সমস্যাটা আমি, তাহলে তোমার ভাবনা অনুযায়ী আমাকে পাল্টাতে হবে। তুমি যদি বুঝতে পারো যে তুমিই সমস্যা, তাহলে তুমি নিজেকে পাল্টাতে পারবে। কিছু শিখে নিজে আরও জ্ঞানী হতে পারবে। বেশিরভাগ লোকেই চায় পৃথিবীর আর সবটাই পাল্টে যাক, তারা নিজেরা বদলাতে চায় না। আমি তোমায় বলছি, অন্যদের চেয়ে নিজেকে পরিবর্তন করা অনেক সহজ। আমি বুঝতে পারছি না, আমি বললাম। তোমার সমস্যার জন্য আমাকে দোষ দিও না, ধনী বাবা অধৈর্য হয়ে বললেন। কিন্তু আপনি আমাকে শুধু 10 সেন্ট দিচ্ছেন। তাহলে তুমি কি শিখলে? ধনী বাবা মৃদু হেসে জিজ্ঞাসা করলেন। যে আপনি একজন বাজে লোক। আমি ধূর্ত হেসে বললাম। দেখো, তুমি ভাবছো আমি তোমার সমস্যা, ধনী বাবা বললেন। কিন্তু সেটা তো ঠিকই। ঠিক আছে, ওই দৃষ্টিভঙ্গি বজায় রাখো আর জীবনে কিছু শিখো না। তোমার দৃষ্টিভঙ্গিতে যদি আমিই সমস্যা হই, তবে তোমার কি বিকল্প আছে? বাহ, তুমি যদি আমাকে আরও মাইনে দাও অথবা আরও সম্ভ্রম না দেখাও বা না শেখাও, আমি কাজ ছেড়ে দেব। ভালো বলেছ, ধনী বাবা বললেন। বেশিরভাগ লোকেরা ঠিক এটাই করে। তারা চাকরি ছাড়ে আর অন্য চাকরি খোঁজে, যেখানে সুযোগ বেশি, মাইনে বেশি। তারা সত্যি ভাবে যে একটা নতুন চাকরি আর বেশি মাইনে তাদের সমস্যার সমাধান করবে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না। তাহলে কিভাবে সমস্যাটার সমাধান করা যায়? আমি জিজ্ঞাসা করলাম। শুধু এই নগণ্য ঘন্টায় 10 সেন্ট নেওয়া আর খুশি হওয়া? ধনবান বাবা মৃদু হাসলেন। সেটাই অন্য লোকেরা করে, মাইনেটা শুধু গ্রহণ করে, যদিও তারা জানে অর্থের জন্য তাদের এবং তাদের পরিবারের সংগ্রাম চলতেই থাকবে। কিন্তু ওইটুকুই তারা করে এই ভেবে যে বেতন বৃদ্ধি তাদের সমস্যার সমাধান করবে। বেশিরভাগ লোকই এটাই মেনে নেয়। আবার কেউ একটা দ্বিতীয় চাকরি নেয়, আরও বেশি পরিশ্রম করে, কিন্তু আবার সেই স্বল্প মাইনেই গ্রহণ করে। আমি মেঝের দিকে তাকিয়েছিলাম। ধনী বাবা কী শিক্ষা দিতে চাইছেন তা বুঝতে পারছিলাম, অনুভব করতে পারছিলাম। এটাও জীবনের এক ধরনের স্বাদ। শেষে মুখ তুললাম আর প্রশ্নের পুনরাবৃত্তি করলাম, তাহলে কিভাবে সমস্যাটার সমাধান করা যায়? এইটা দিয়ে। আমার মাথায় আঙুল দিয়ে আঘাত করে তিনি বললেন, তোমার কানের মধ্যে এই বস্তুটা দিয়ে। সেই মুহূর্তে আমার ধনবান বাবা আমাকে এমন এক দৃষ্টিভঙ্গি দিলেন যা তার সফলতার কেন্দ্রবিন্দু, যা তাকে তার সমস্ত কর্মচারী এবং আমার নির্ধন বাবা থেকে তাকে আলাদা করেছে, যা শেষ অবধি তাকে হাওয়াইয়ের সবচেয়ে ধনীদের মধ্যে একজন করে তুলেছে। অথচ আমার উচ্চশিক্ষিত গরিব বাবা সারা জীবন অর্থের জন্য শুধুই সংগ্রাম করেছেন। এই একটা দৃষ্টিভঙ্গি তার পুরো জীবনটাকে পাল্টে দিয়েছে।
ধনবান বাবা এই দৃষ্টিভঙ্গির কথা বারবার বলেছেন এবং আমি তার নাম দিয়েছি 1 নম্বর শিক্ষা। সেদিনের সেই উজ্জ্বল শনিবার সকালে আমার নির্ধন বাবা আমাকে যা শিখিয়েছেন, আমি তার থেকে সম্পূর্ণ অন্যরকম শিক্ষা লাভ করছিলাম। 9 বছর বয়সেই আমি সচেতন হলাম যে দুজন বাবাই আমাকে শেখাতে চেয়েছেন, দুজন বাবাই আমাকে পড়াশোনায় উৎসাহ দিয়েছেন, কিন্তু একই জিনিস শেখাননি। আমার উচ্চশিক্ষিত বাবা পরামর্শ দিয়েছিলেন, তিনি যা করেছেন আমি যেন তাই করি। বাবা, আমি চাই তুমি পরিশ্রম করে পড়াশোনা করো, ভালো নাম্বার পাও, যাতে তুমি একটি বড় কোম্পানিতে নিরাপদ চাকরি পেতে পারো। আর দেখো, তাতে যেন খুব ভালো সুযোগ সুবিধা থাকে। আমার ধনবান বাবা আমাকে শেখাতে চেয়েছিলেন অর্থ কিভাবে কাজ করে, যাতে আমি অর্থকে দিয়ে আমার কাজ করতে পারি। ওর দেওয়া এই শিক্ষা সারা জীবন আমার কাজে আসবে, শুধু ক্লাসরুমের ভিতরই সীমিত থাকবে না। আমার ধনী বাবা আমায় প্রথম পাঠ শিখিয়ে যাচ্ছিলেন। তুমি যে ঘন্টায় 10 সেন্টে কাজ করার ব্যাপারে রেগে গেছো, এতে আমি খুশি হয়েছি। তুমি যদি রেগে না যেতে এবং আনন্দের সঙ্গে গ্রহণ করতে, সত্যি কথা বলতে কি, আমি তোমাকে শেখাতেই পারতাম না। দেখো, প্রকৃত শিক্ষার জন্য কর্মশক্তি, আবেগ এবং তীব্র আকাঙ্ক্ষার প্রয়োজন। এই ফর্মুলায় রাগের একটি বিরাট অংশ কাজ করে, কারণ আবেগ তৈরি হয় ভালোবাসা ও রাগের সংমিশ্রণে। টাকা কড়ির ব্যাপারে বেশিরভাগ লোক সাবধানে খেলতে চায়, তাতে সে নিরাপদ বোধ করে। তাই আবেগ দিয়ে তারা পরিচালিত হয় না, হয় কি দিয়ে? ভয় দিয়ে। তাহলে সেই জন্যই কি তারা কম মাইনের চাকরি নেয়? অবশ্যই। ধনী বাবা বললেন, কিছু লোক বলে যে আমি লোকেদের শোষণ করি, কারণ আমি চিনির কারখানা বা গভর্নমেন্টের মতন মোটা মাইনে দিই না। আমি বলি, লোকেরা নিজেরাই নিজেদের শোষণ করে, ভয়টা তাদের, আমার নয়। কিন্তু আপনার কি মনে হয় না ওদের বেশি মাইনে দেওয়া উচিত? আমি জিজ্ঞাসা করলাম। আমার দেওয়ার প্রয়োজনই হবে না, আর তাছাড়া বেশি পারিশ্রমিক দিলেও সেই সমস্যার সমাধান হবে না। তোমার বাবাকে দেখো, উনি যথেষ্ট রোজগার করেন এবং তাও ওনার ধার দেনা থেকে যায়। বেশি টাকা দিলেও বেশিরভাগ লোকের ধার বাড়াতেই থাকবে। ও, সেজন্যই ঘন্টায় 10 সেন্ট? আমি মৃদু হেসে বললাম, এটা শিক্ষার একটা অঙ্গ। ঠিক তাই, মৃদু হাসলেন ধনী বাবা। দেখো, তোমার বাবা স্কুলে গেছেন এবং খুব ভালো শিক্ষা লাভ করেছেন, যাতে তিনি একটা বেশি মাইনের চাকরি পেতে পারেন। উনি পেয়েছেনও, কিন্তু তবুও ওনার টাকা কড়ির সমস্যা আছে, কারণ তিনি স্কুলে টাকা কড়ি সম্বন্ধে কিছুই শেখেননি। তার ওপর তিনি অর্থের জন্য কাজ করায় বিশ্বাস করেন। আর আপনি করেন না? আমি জিজ্ঞাসা করলাম। না, সত্যিই না, ধনী বাবা বললেন। তুমি যদি অর্থের জন্য কাজ করতে চাও, তাহলে স্কুলে থাকাই ভালো। ওই জিনিস শেখার জন্য ওই জায়গাটা দারুণ। কিন্তু তুমি যদি শিখতে চাও কি করে অর্থকে তোমার জন্য কাজ করাতে হয়, তাহলে আমিই তোমাকে সেটা শেখাবো। কিন্তু শুধু যদি তুমি শিখতে চাও তাহলেই শেখাবো, নয়তো নয়। সবাই সেটা শিখতে চাইবে না? আমি জিজ্ঞাসা করলাম। না, ধনী বাবা বললেন, কারণ অর্থের জন্য কাজ করতে শেখাটা সহজতর, বিশেষ করে যখন টাকা পয়সার ব্যাপারে আলোচনা করা হয়, তখন যদি ভয় তোমার প্রাথমিক আবেগ থাকে। আমি বুঝলাম না, আমি ভুরু কুঁচকে বললাম। ওটা নিয়ে এখন দুশ্চিন্তা করো না, শুধু জেনে রাখো ভয়ের জন্য বেশিরভাগ লোক চাকরি করে। বিল মেটাতে না পারার ভয়, যথেষ্ট অর্থ না থাকার ভয়, আবার শুরু করার ভয়। একটা পেশা অথবা একটা ব্যবসা শেখার একই মূল্য। বেশিরভাগ লোক পয়সার কৃতদাস হয়ে যায়,
আর তারপর তার মালিকের উপর রেগে যায়। অর্থকে নিজের জন্য কাজ করাতে শেখানো ব্যাপারটা বোধহয় সম্পূর্ণ আলাদা শিক্ষা। আমি জিজ্ঞাসা করলাম। নিশ্চয়, ধনী বাবা উত্তর দিলেন। হাওয়াইয়ের সেই সুন্দর সকালে আমরা নিস্তব্ধ হয়ে বসে রইলাম। আমার বন্ধুরা তাদের লিটল লিগের বেসবল খেলা সবে শুরু করতে চলেছে। কোনো কারণে আমি নিজেকে ধন্যবাদ দিলাম আমি ঘন্টায় 10 সেন্টে কাজ করব স্থির করেছিলাম বলে। আমি বুঝতে পেরেছিলাম আমি এমন কিছু শিখতে চলেছি যা আমার বন্ধুরা স্কুলে শিখতে পারবে না। শেখার জন্য প্রস্তুত? ধনী বাবা জিজ্ঞাসা করলেন। নিশ্চয়ই, আমি মুচকি হেসে বললাম। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। আমি দূর থেকে তোমায় শিক্ষা দিচ্ছিলাম, আমার ধনী বাবা বললেন। 9 বছর বয়সেই তুমি অর্থের জন্য কাজ করতে কেমন লাগে তা বুঝতে পেরেছ। বেশিরভাগ লোকেরা কিভাবে জীবনযাপন করে তা বুঝতে হলে তোমার শেষ মাসটা 50 বছর দিয়ে গুণ করো, তাহলে তোমার একটা ধারণা হবে। আমি বুঝলাম না। চাকরি করা আর তারপর মাইনে বাড়াতে বলা, আমার সঙ্গে দেখা করা তোমার কেমন লাগছিল? অসহ্য। তুমি যদি অর্থের জন্য কাজ করা বেছে নাও, অনেকের মতোই তোমার জীবনের অর্থ ওই রকমই হবে, ধনী বাবা বললেন। আর যখন শ্রীমতী মার্টিন 3 ঘন্টা কাজের জন্য তোমাদের হাতে 3টি ডাইম দিয়েছিলেন, তখন তোমার কেমন লেগেছিল? আমার মনে হয়েছিল এটা যথেষ্ট নয়, এটা কিছুই না মনে হচ্ছিল। আমি নিরাশ হয়েছিলাম, আমি বললাম। আর বেশিরভাগ কর্মচারী যখন মাইনের চেকটা দেখে তাদেরও ওই রকমই মনে হয়, বিশেষ করে সব ট্যাক্স আর অন্য ডিডাকশানের পর। অন্ততপক্ষে তুমি 100%ই পেয়েছিলে। তুমি বলতে চাইছো বেশিরভাগ কর্মীরা সমস্ত মাইনেটা পায় না? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। হে ভগবান, না, ধনী বাবা বললেন। গভর্নমেন্ট সবসময় তার ভাগ আগে নিয়ে নেয়। ওরা কিভাবে এটা করতে পারে? আমি জিজ্ঞাসা করলাম। ট্যাক্স, বললেন ধনী বাবা। তুমি রোজগার করলে তোমায় ট্যাক্স দিতেই হবে, তুমি খরচা করলে তোমায় ট্যাক্স দিতে হবে, তুমি টাকা জমালে তোমায় ট্যাক্স দিতে হবে, এমনকি মারা গেলেও তোমাকে ট্যাক্স দিতেই হবে। লোকেরা কেন সরকারকে তাদের উপর এরকম অন্যায় করতে দেয়? ধনীরা করতে দেয় না, ধনবান বাবা মৃদু হাসতে হাসতে বললেন। গরিব এবং মধ্যবিত্তরা করে। আমি বাজি রেখে বলতে পারি যে আমি তোমার বাবার চেয়ে বেশি রোজগার করি, তবুও তিনি ট্যাক্সের জন্য আমার থেকে বেশি টাকা দেন। কি করে এটা সম্ভব? আমি জিজ্ঞাসা করলাম। 9 বছরের বালক হিসাবে আমার কাছে এর অর্থ কোনো মতেই পরিষ্কার হচ্ছিল না। তারা গভর্নমেন্টকে কেন তাদের উপর এমন করতে দেবে? ধনবান বাবা নীরবে সেখানে বসে রইলেন। আমার মনে হলো উনি চাইছেন আমি বকবক না করে ওনার কথা শুনি। শেষে আমি শান্ত হলাম। যা শুনেছি তা আমার ভালো লাগেনি। আমি জানতাম সবসময় ট্যাক্স এত বেশি দিতে হয় বলে আমার বাবা অভিযোগ করতেন, কিন্তু সত্যি এই বিষয়ে তিনি কিছুই করেননি। তাহলে কি জীবন এইভাবে ওকে ধাক্কা দিচ্ছিল? ধনবান বাবা আমার দিকে চেয়ে ধীরে ধীরে তার চেয়ারে বসে নীরবে দুলছিলেন। শেখার জন্য প্রস্তুত? তিনি জিজ্ঞাসা করলেন। আমি আস্তে মাথা নাড়লাম। আমি যেমন বলেছি, অনেক কিছু শেখার আছে। কি করে অর্থকে দিয়ে নিজের জন্য কাজ করানো যায়, এই শিক্ষাটা আজীবন শিখতে হয়। বেশিরভাগ লোক 4 বছরের জন্য কলেজে যায় আর তাদের পড়াশোনা শেষ হয়ে যায়। আমি আগেই জেনে গেছি যে
আমার অর্থ নিয়ে এই শিক্ষা সারা জীবন ধরে চলবে। কারণ সোজা কথায় আমি যত জানতে পারবো তত বুঝবো যে আমার আরও জানা দরকার। বেশিরভাগ লোক এই বিষয়ে পড়াশোনা করে না। তারা কাজে যায়, তাদের মাইনের চেক পায়, চেকবুকে ব্যালেন্স করে, ব্যাস হয়ে গেল। তার ওপর আবার ভাবে কেন টাকা পয়সার সমস্যা হচ্ছে। তাদের মনে হয় আরও বেশি অর্থ সমস্যার সমাধান করবে। খুব কম সংখ্যকই বুঝতে পারে যে আর্থিক শিক্ষার স্বল্পতাই তাদের আসল সমস্যা। তাহলে আমার বাবার ট্যাক্সের সমস্যার কারণ তিনি অর্থ সম্বন্ধে কিছু বোঝেন না? আমি বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করলাম। দেখো, ধনবান বাবা বললেন, অর্থকে কিভাবে তোমার জন্য কাজ করাতে হয় সেই শিক্ষার একটি অতি ছোট ভাগ হচ্ছে ট্যাক্স। আজ আমি শুধু জানতে চাই যে তোমার মধ্যে অর্থ সম্বন্ধে শেখার আবেগ এখনও আছে কিনা। বেশিরভাগ লোকের সেই তীব্র বাসনাটাই থাকে না। তারা স্কুলে যেতে চায়, একটি পেশায় শিক্ষা নিতে চায়, কাজ করতে করতে আনন্দ পেতে চায় এবং অনেক পয়সা উপার্জন করতে চায়। হঠাৎ যখন বিরাট অর্থের সমস্যা নিয়ে জেগে ওঠে, তখন তারা কাজ বন্ধ করতে পারে না। এটা শুধুমাত্র অর্থের জন্যই। অথচ অর্থকে কি করে তোমার জন্য কাজ করাতে হয় সেই শিক্ষাটি না থাকার খেসারত দিতে হয় তাদেরকে। তাহলে তোমার কি এখনো শেখার ইচ্ছা আছে? ধনবান বাবা জিজ্ঞাসা করলেন। আমি মাথা নাড়লাম। ভালো। ধনী বাবা বললেন, এখন কাজে ফিরে যাও। এবার আমি তোমাকে কোনো মাইনেই দেব না। কি? আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম। তুমি ঠিকই শুনেছ। কিছু না, তুমি প্রতি শনিবার একইভাবে 3 ঘন্টা কাজ করবে, কিন্তু এবার তোমায় ঘন্টায় 10 সেন্ট করে দেওয়া হবে না। আমি কথাগুলো বিশ্বাস করতে পারছিলাম না। আমার সঙ্গে মাইকের আগেই এই বিষয়ে কথাবার্তা হয়ে গেছে। ও বিনা মাইনেতে আগে থেকেই কাজ করছে, ঝাড়পোছ করছে আর টিনের জিনিস সাজাচ্ছে। তুমি বরং তাড়াতাড়ি করো, ওখানে যাও। এটা অন্যায়, আমি চিৎকার করলাম। কিছু তো দিতেই হবে। তুমি বলেছো তুমি শিখতে চাও। তুমি যদি এখন এটা না শেখো, তাহলে তুমি বড় হয়ে আমার লিভিং রুমে বসে থাকা ওই মহিলা দুটি আর বয়স্ক লোকটির মতন হবে। পয়সার জন্য কাজ করবে আর আশা করবে আমি যেন তোমাদের চাকরি থেকে না ছাড়িয়ে দিই। অথবা তোমার বাবার মতন প্রচুর অর্থ রোজগার করেও দেনায় আকণ্ঠ ডুবে থাকবে আর আশা করবে আরও বেশি অর্থ সমস্যাটার সমাধান করবে। যদি তাই চাও, তাহলে আমাদের প্রথম যে কথা হয়েছিল ঘন্টায় 10 সেন্টের, আমি তাই দেব। অথবা বেশিরভাগ লোকেরা যা করে তুমি তাও করতে পারো। যথেষ্ট মাইনে নয় বলে অভিযোগ করো, কাজ ছেড়ে দাও আর আবার নতুন একটা চাকরি খোঁজো। কিন্তু আমি কি করব? আমি জিজ্ঞাসা করলাম। ধনবান বাবা আমার মাথায় আঙুল দিয়ে মৃদু আঘাত করলেন। এটা ব্যবহার করো। এটা ভালোভাবে ব্যবহার করতে পারলে তুমি শিগগিরই আমাকে ধন্যবাদ জানাবে এই সুযোগটা তোমাকে দেওয়ার জন্য, এবং তুমি একজন ধনী ব্যক্তিতে পরিণত হবে। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। কি একটি বাজে প্রস্তাব আমাকে দেওয়া হলো তা বিশ্বাস হচ্ছিল না। আমি এসেছিলাম মাইনে বাড়ানোর কথা বলতে, আর আমাকে এখন বলা হচ্ছে বিনা পারিশ্রমিকে কাজ করে যেতে। ধনবান বাবা আমার মাথায় আবার টুকটুক করলেন আর বললেন, এটার ব্যবহার করো। এখান থেকে এখন বেরিয়ে যাও, নিজের কাজ করো। আমাকে যে বেতন দেওয়া হচ্ছে না সে কথা আমার গরিব বাবাকে বলিনি। উনি ব্যাপারটা বুঝতেন না, আর আমি ওকে এমন কিছু বোঝানোর চেষ্টা করতে চাইছিলাম না যেটা আমি নিজে তখনও ভালো করে বুঝিনি। আরও 3 সপ্তাহ মাইক আর আমি প্রতি শনিবার 3 ঘন্টা করে কাজ করছিলাম বিনা পয়সায়। কাজটা নিয়ে আমার কোনো ঝামেলা ছিল না,
আর রুটিনটাও ক্রমশ সহজ হয়ে গিয়েছিল। কিন্তু বেসবল খেলাটা না খেলতে পারা আর কমিক কেনার সামর্থ্য না থাকার দুঃখটা আমায় কুরে কুরে খাচ্ছিল। 3 সপ্তাহ পরে এক দুপুরে ধনবান বাবা এলেন। আমরা পার্কিংয়ের জায়গায় তার ট্রাক ঢোকার আর ইঞ্জিন বন্ধ করার আওয়াজ পেলাম। তিনি স্টোরের ভিতর ঢুকলেন আর শ্রীমতী মার্টিনকে জড়িয়ে স্টোরের কাজকর্ম কেমন চলছে সে সম্বন্ধে খবর নেবার পর তিনি আইসক্রিম ফ্রিজারের কাছে গেলেন। 2বার টেনে বার করলেন, তার দাম দিলেন এবং তারপর মাইক আর আমার দিকে ইশারা করলেন। ছেলেরা, চলো একটু হাঁটতে যাওয়া যাক। কয়েকটি গাড়িকে কৌশলে পাশ কাটিয়ে আমরা রাস্তা পার হলাম। তারপর একটি বড় ঘাসে ভরা মাঠের মধ্য দিয়ে আমরা হাঁটতে লাগলাম। সেখানে কয়েকজন বয়স্ক লোক সফট বল খেলছিল। দূরে একটা পিকনিক টেবিলে বসার পর তিনি মাইককে আর আমাকে আইসক্রিম বার বের করে দিলেন। কেমন চলছে তোমাদের কাজ? ঠিক আছে, মাইক বলল। আমিও সহমত হয়ে মাথা নাড়ালাম। কিছু শিখলে? ধনী বাবা জিজ্ঞাসা করলেন। মাইক আর আমি পরস্পরের দিকে দেখলাম, কাঁধ ঝাঁকালাম আর একসঙ্গে মাথা নাড়ালাম। ওহে, এবার চিন্তা ভাবনা শুরু করলে তো ভালো হয়। তোমরা এখন জীবনের সবচেয়ে বড় শিক্ষার মধ্য দিয়ে যাচ্ছ। এই শিক্ষা যদি তোমরা শিখতে পারো, তোমরা স্বাধীন আর নিরাপদ জীবন কাটাতে পারবে। যদি তোমরা না শিখতে পারো, তোমাদের দশাও শেষ অবধি শ্রীমতী মার্টিন অথবা যারা এই পার্কে সফটবল খেলছে তাদের মতন হবে। ওরা অতি অল্প অর্থের জন্য প্রচুর খাটে আর চাকরির নিরাপত্তার স্বপ্নে বিভোর হয়ে থাকে। প্রতি বছরের শেষে 3 সপ্তাহের ছুটি আর 45 বছর কাজের পর স্বল্প পেনশনের জন্য সানন্দে প্রতীক্ষা করে। সেটা যদি তোমাদের কাঙ্ক্ষিত হয়, তাহলে আমি তোমাদের মাইনে বাড়িয়ে ঘন্টায় 25 সেন্ট করে দেব। কিন্তু এরা ভালো পরিশ্রমী। আপনি কি এদের নিয়ে মজা করছেন? আমি জোর দিয়ে বললাম। ধনবান বাবার মুখে একটু হাসি খেলে গেল। শ্রীমতী মার্টিন আমার মায়ের মতো। আমি কখনোই অত নিষ্ঠুর হব না। আর কথাটা হয়তো নিষ্ঠুর শোনাচ্ছে, কারণ আমি চেষ্টা করছি আমার যতদূর সাধ্য তোমাদের দুজনকে কিছু একটা বিশেষ দেখাতে। আমি তোমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে চাইছি, যাতে তোমরা কিছু দেখতে পাও, এমন কিছু যা বেশিরভাগ লোক কখনোই দেখার সুযোগ পায় না, কারণ তাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সংকীর্ণ। বেশিরভাগ লোক যে ফাঁদে পড়েছে সেটা দেখতে পায় না। মাইক আর আমি তার বক্তব্য স্পষ্ট না বুঝে ওখানে বসে থাকলাম। ওর কথা নিষ্ঠুর শোনাচ্ছিল, তবুও আমরা বুঝতে পারছিলাম উনি প্রাণপণে আমাদের কিছু জানাতে চাইছিলেন। একটু হেসে ধনী বাবা বলছিলেন, ঘন্টায় 25 সেন্টটা কি ভালো শোনাচ্ছে না? এটা তোমাদের হৃদস্পন্দন কি একটু বাড়িয়ে দিচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে, আমি ঘন্টায় $1 দেব। ধনী বাবা একটু ধূর্ত হাসি হেসে বললেন। এবার আমার হৃদযন্ত্র দৌড়াতে শুরু করেছে। আমার মগজ চিৎকার করে বলতে চাইছে, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমি কথাগুলো বিশ্বাস করতে পারছি না। আমি ঠিক কী শুনেছি, তাও আমি কিছু বলছিলাম না। ঠিক আছে, ঘন্টায় $2। আমার 9 বছরের ছোট মগজ এবং হৃদযন্ত্র ফেটে যাবার উপক্রম। যতই হোক, 1956 সালের অনুযায়ী ঘন্টায় $2 আমাকে পৃথিবীর সবচেয়ে ধনী বালকে পরিণত করবে। আমি কল্পনাও করতে পারি না অত পয়সা রোজগার করছি। আমি ডিলটা ফাইনাল করতে চাইছিলাম। আমি যেন দেখতে পাচ্ছিলাম নতুন সাইকেল, নতুন বেসবল গ্লাভস আর আমার নগদ টাকা দেখে বন্ধুদের বিস্ময় আর শ্রদ্ধা। তাছাড়া জিমি আর তার ধনী বন্ধুরা কখনো আমাকে গরিব বলতে পারবে না। কিন্তু কোনো কারণে আমি চুপ করে থাকলাম। হতে পারে আমার মগজটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল আর একটা ফিউজ উড়ে গিয়েছিল, কিন্তু অন্তরের গভীরে আমি ভীষণভাবে
ঘন্টায় $2 চাইছিলাম। আইসক্রিমটা গলে গিয়ে আর আমার হাত বেয়ে বেয়ে পড়ছিল। আইসক্রিমের কাঠিটা খালি হয়ে গিয়েছিল, নিচে একটা চটচটে ভ্যানিলা আর চকোলেটের মিশ্রণ পড়েছিল। পিঁপড়েরা সেটা উপভোগ করছিল। ধনবান বাবা দুটি বালকের দিকে বিস্ফারিত চোখে খালি মস্তিষ্কে তার দিকে চেয়েছিলেন। তিনি জানতেন যে তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। তিনি এও জানতেন যে আমাদের আবেগের কিছুটা অংশ ডিলটা চাইছিল। তিনি জানতেন প্রতিটি মানুষের আত্মার একটি দুর্বল এবং অভাবগ্রস্ত দিক থাকে যেটা কেনা যায়, আর তিনি এও জানতেন প্রতিটি মানুষের আত্মার আরেকটি অংশ থাকে যেটা দৃঢ় এবং স্থির সংকল্প, যেটা কোনো দিন কেনা যায় না। প্রশ্নটা হলো, কোনটি বেশি শক্তিশালী? তিনি নিজের জীবনকালে হাজার হাজার ইন্টারভিউ নিয়েছেন, কিন্তু যখনই তিনি চাকরির জন্য কারো ইন্টারভিউ নিয়েছেন, সেই মানুষটির মনের পরীক্ষাও নিয়েছেন। ঠিক আছে, ঘন্টায় $5। হঠাৎ আমার অন্তরে একটা স্তব্ধতা টের পেলাম। কিছু একটা পরিবর্তন ঘটে গেছে। প্রস্তাবটা অত্যন্ত বড় এবং ক্রমশ একটা উপহাসে পরিণত হচ্ছে। 1956 সালে বেশি সংখ্যক বয়স্করা ঘন্টায় $5 রোজগার করতো না। লোক অন্তর্হিত হলো আর শান্তি নেমে গেল। ধীরে ধীরে আমি মাইককে দেখার জন্য বাঁ দিকে ঘুরলাম। সেও আমার দিকে ঘুরে দেখল। আমার আত্মার যে অংশ দুর্বল আর অভাবগ্রস্ত তা স্তব্ধ হয়ে গেল। আমার আত্মার যে অংশ কেনা যায় না তার জয় হলো। অর্থ সম্বন্ধে একটি শান্তি আর নিশ্চয়তা আমার মস্তিষ্কে এবং আত্মায় প্রবেশ করলো। আমি জানতাম মাইকও সে কথা বুঝতে পেরেছে। ভালো, ধনী বাবা নরম স্বরে বললেন। বেশিরভাগ মানুষের একটি মূল্য থাকে, আর তাদের সেই মূল্যের কারণ হচ্ছে মানুষের দুটো আবেগ, ভয় আর লোভ। প্রথমে অর্থ না থাকার ভয় আমাদের পরিশ্রম করে কাজ করার জন্য অনুপ্রাণিত করে, আর তারপর একবার মাইনেটা হাতে এলে লোভ অথবা ইচ্ছা আমাদের চিন্তা করাতে থাকে। যে সুন্দর জিনিসগুলোর অর্থ দিয়ে কেনা যায়, আমরা সেসব কামনা করি। ছকটা তখনই ঠিক হয়ে যায়। কি ছক? আমি জিজ্ঞাসা করলাম। সকালে ওঠা, কাজে যাওয়া, বিল জমা দেওয়া, আবার ওঠা, কাজে যাওয়া, বিল জমা দেওয়া, এই ছক। তখন থেকেই তাদের সারা জীবন দুটো আবেগ দিয়ে পরিচালিত হতে থাকে, ভয় এবং লোভ। তাদের আরও বেশি অর্থের লোভ দেখাও, তারা চক্রটা চালাতে থাকবে, খরচও আরও বাড়িয়ে দেবে। একেই আমি ইঁদুর দৌড় বা র্যাট রেস বলেছি। অন্য কোনো রাস্তা আছে? মাইক জিজ্ঞাসা করল। হ্যাঁ, ধনবান বাবা ধীরে ধীরে বললেন, কিন্তু অতি স্বল্প সংখ্যক লোক সেটা খুঁজে পায়। আর সেই রাস্তাটা কি? মাইক জিজ্ঞাসা করল। আমি আশা করেছিলাম যে তোমরা আমার সঙ্গে কাজ করতে করতে আর শিখতে শিখতে সেটাই খুঁজে পাবে। সেই জন্য আমি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। কোনো আভাস দিতে পারো? মাইক জিজ্ঞাসা করল। আমরা একরকম কঠিন পরিশ্রম করে, তাও বিনা মাইনাতে কাজ করে ক্লান্ত হয়ে পড়েছি। ঠিক আছে, প্রথম পদক্ষেপ হলো সত্যি কথা বলা, ধনবান বাবা বললেন। আমরা মিথ্যে কথা বলছিলাম না, আমি বললাম। আমি তো বলিনি তোমরা মিথ্যে বলেছ, আমি সত্যি কথা বলতে বলেছি। ধনবান বাবা আবার বললেন। কি বিষয়ে সত্যি কথা? আমি জিজ্ঞাসা করলাম। তোমাদের কীরকম অনুভূতি হচ্ছে? ধনবান বাবা জিজ্ঞেস করলেন। তোমাদের অন্য কাউকে বলতে হবে না, শুধু নিজেকেই বলো। তুমি বলতে চাইছো এই পার্কের লোকজন, যেসব লোকেরা তোমার জন্য কাজ করে, যেমন শ্রীমতী মার্টিন, তারা এরকম অনুভব করে না?
আমি জিজ্ঞাসা করলাম। আমার সন্দেহ হয়, ধনবান বাবা বললেন। তার বদলে তারা অর্থাভাবের ভয় অনুভব করে। ভয়ের মুখোমুখি হওয়ার বদলে তারা প্রতিক্রিয়া দেখায়, কিন্তু চিন্তা করে না। তারা আবেগের বশবর্তী হয়ে প্রতিক্রিয়া দেখায়, কিন্তু বুদ্ধি ব্যবহার করে না। আমাদের মাথায় টোকা মারলেন তিনি। সুতরাং তাদের চিন্তাভাবনায় আবেগই প্রধান হয়ে ওঠে? মাইক বলল। ঠিক বলেছ, ধনবান বাবার ছোট্ট উত্তর। তাদের সত্যিকারের অনুভূতি নিজেদের কাছে প্রকাশ করার বদলে তারা আবেগ অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়, মাথা খাটিয়ে চিন্তা করে না। তারা ভয় পায়, তারা এই আশা নিয়ে কাজে যায় যে অর্থ তাদের ব্যয় কমিয়ে দেবে, কিন্তু তা হয় না। সেই পুরনো ভয় তাদের সঙ্গে থাকে। তারা আবারও কাজে যায় এই আশায় যে অর্থ তাদের ভয়কে শান্ত করবে, কিন্তু আবারও তা হয় না। ভয় দূর করার প্রতিশ্রুতি দিয়ে ভয়ই তাদের এই কাজ করায়, অর্থাৎ অর্থ রোজগার করা, আবার কাজ করা, অর্থ রোজগার করার ফাঁদে ফেলে। কিন্তু প্রতিদিন সকালে যখন তারা জেগে ওঠে, সেই পুরনো ভয়ও তাদের সঙ্গে জেগে ওঠে। কোটি কোটি লোককে এই পুরনো ভয় সারা রাত জাগিয়ে রাখে। রাতটা দুশ্চিন্তার অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই তারা এই আশায় জেগে ওঠে আর কাজে যায় যে ভয়টা তাদের আত্মাকে ক্ষয় করে ফেলেছে, তাকে মাইনের চেকটা মেরে ফেলবে। অর্থই তাদের জীবনকে চালাচ্ছে, আর তারা সে সম্বন্ধে সত্যি বলতে অস্বীকার করে। অর্থই তাদের আবেগকে নিয়ন্ত্রণ করে, এমনকি আত্মাকেও। ধনবান বাবা তার কথাগুলো আমাদের মনের ভিতর ঢুকতে দিয়ে শান্তভাবে বসে রইলেন। উনি কি বলছেন মাইক আর আমি শুনেছি, কিন্তু সত্যি পুরোপুরি ওর কথাগুলো বুঝতে পারিনি। বড়রা কেন যে কাজে যাবার জন্য তাড়াহুড়ো করে তা আমায় ভাবাতো। এটা বেশ মজার ব্যাপার বলে মনে তো হয় না, আর তাদের কখনো খুব খুশিও দেখায় না, কিন্তু কিছু একটা তাদের কাজে যাবার জন্য তাড়া দিতে থাকে। উনি কি বলেছেন তা আমরা যতটা সম্ভব অন্তরে গ্রহণ করেছি। বুঝতে পেরে ধনী বাবা বললেন, আমি চাই তোমরা ছেলেরা সেই ফাঁদটা এড়িয়ে চলো। আমি তোমাদের এটাই শেখাতে চেয়েছি, শুধু ধনী হওয়া নয়, কারণ ধনী হওয়া কোনো সমস্যার সমাধান নয়। সমাধান নয়? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। না, নয়। আমাকে অন্য আবেগটার কথা শেষ করতে দাও। সেটা হলো তীব্র আকাঙ্ক্ষা। কেউ কেউ একে লোভ বলে, কিন্তু আমি আকাঙ্ক্ষা বলাই পছন্দ করি। আরও ভালো, আরও সুন্দর, আরও মজাদার বা উত্তেজক জিনিসের আকাঙ্ক্ষা সম্পূর্ণ স্বাভাবিক। সুতরাং লোকেরা আকাঙ্ক্ষা পূর্ণ করার ইচ্ছায় অর্থের জন্য কাজ করে। তারা আনন্দের জন্য অর্থের জন্য আকাঙ্ক্ষা করে। তারা মনে করে যে তারা আনন্দ কিনতে পারে, কিন্তু অর্থ যে আনন্দ আনা যায় তা প্রায়ই স্বল্প হয়। কিন্তু অর্থ দিয়ে যে আনন্দ আনা যায় তা প্রায়ই স্বল্পায়ু হয়। আর শিগগিরই তাদের আরও অর্থের প্রয়োজন হয়, আরও আনন্দ, আরও সুখ, আরও আরাম, আরও নিরাপত্তার জন্য। তাই তারা কাজ করতে থাকে। তারা মনে করে তাদের যে আত্মা ভয় আর আকাঙ্ক্ষায় পীড়িত, অর্থ তাদের উপশম করবে, কিন্তু অর্থ তা করতে পারে না। এমনকি ধনী লোকের ক্ষেত্রেও না? মাইক জিজ্ঞাসা করল। হ্যাঁ, ধনী লোকেরাও এর অন্তর্গত। ধনী বাবা বললেন, বাস্তবে অনেক ধনীদেরই ধনী হবার কারণ আকাঙ্ক্ষা নয়, ভয়। তারা মনে করে অর্থ তাদের অর্থাভাবের ভয়। গরিব হবার ভয়। তারা মনে করে অর্থ তাদের অর্থাভাবের ভয়, গরিব হবার ভয় ঘুচিয়ে দিতে পারে। তাই তারা প্রচুর অর্থ জমিয়ে তোলে, কিন্তু ভয় আরও বেড়ে চলে।
তখন তারা সেটা হারাবার ভয় পায়। আমার এমন বন্ধু আছে যাদের প্রচুর অর্থ থাকা সত্ত্বেও তারা কাজ করে চলেছে। আমি এমন লোককে জানি যাদের কোটি কোটি টাকা আছে, অথচ তারা নিজেদের দরিদ্র অবস্থার চেয়ে এখন আরও ভীত। তারা সব সময় পয়সা হারাবার ভয়ে আতঙ্কিত। যে ভয় তাদের ধনী করেছে তা এখন আরও বেড়ে গেছে। তাদের আত্মার সেই দুর্বল আর অভাবগ্রস্ত দিকটা এখন আরও জোরে চিৎকার করছে। তারা তাদের অর্থের সাহায্যে কেনা বড় বাড়ি, গাড়ি, উন্নত মানের জীবন হারাতে চায় না। তাদের দুশ্চিন্তা তারা গরিব হয়ে গেলে তাদের বন্ধুরা কি বলবে। অনেকে আবেগের দরুন মরিয়া আর স্নায়বিক রোগগ্রস্ত অথবা নিউরোটিক হয়ে যায়, যদিও তারা ধনী থাকে এবং তাদের অর্থ বাড়তে থাকে। তাহলে কি একজন গরিব লোক বেশি সুখী? আমি জিজ্ঞাসা করলাম। না, আমি তা মনে করি না, ধনবান বাবা উত্তর দিলেন। টাকা পয়সা এড়িয়ে যাওয়াটা যতখানি মানসিক বিকার, অর্থে আসক্তিও ঠিক ততখানিই সমস্যা। যেন কোনো সংকেতে শহরের এক পাগল ঠিক সেই সময়ে আমাদের টেবিলের পাশ দিয়ে গিয়ে ডাস্টবিনের কাছে দাঁড়ালো আর চারিদিকে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালাতে লাগলো। আমরা তিনজন দারুণ আগ্রহ নিয়ে ওকে দেখতে থাকলাম। আগে হলে আমরা হয়তো ওকে সম্পূর্ণ অবজ্ঞা করতাম। ধনবান বাবা তার মানিব্যাগ থেকে $1 বের করে বুড়ো লোকটির দিকে ইশারা করলেন। পয়সা দেখেই সেই লোকটা তাড়াতাড়ি চলে এলো, ডলারটা নিল আর ধনবান বাবাকে অসংখ্য ধন্যবাদ দিল। তারপর নিজের সৌভাগ্যে প্রফুল্ল হয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। ওর সাথে আমার বেশিরভাগ কর্মচারীর বিশেষ কোনো তফাৎ নেই, ধনী বাবা বললেন। আমার অনেকের সাথেই দেখা হয় যারা বলে আমার টাকা পয়সায় বিশেষ কোনো আগ্রহ নেই, অথচ তারা চাকরি ক্ষেত্রে দিনে 8 ঘন্টা করে কাজ করে। এটা হলো সত্যিকে অস্বীকার করা। যদি তাদের অর্থে আগ্রহ না থাকে তাহলে তারা কেন কাজ করছে? এই ধরনের চিন্তা যে লোকটা শুধুই অর্থ সংগ্রহ করে তার থেকে বেশি পাগলামি। আমি যখন বসে আমার ধনবান বাবার কথা শুনছিলাম, আমার নিজের বাবার কথা মনে পড়ল। উনি প্রায়ই বলেন আমার অর্থে আগ্রহ নেই। তিনি সবসময় আমি কাজ করি কারণ আমি আমার কাজটা ভালোবাসি, এইরকম একটা কথা বলে নিজেকে বাঁচাতে চান। তাহলে আমরা কি করব? আমি জিজ্ঞাসা করলাম। আমাদের মধ্যে থেকে ভয় এবং লোভের চিহ্ন নিঃশেষ হয়ে যাওয়া পর্যন্ত অর্থের জন্য কাজ করব? না, সেটা সময় নষ্ট করা হবে, ধনবান বাবা বললেন। আবেগই আমাদের মনুষ্যত্বের বৈশিষ্ট্য। এই আবেগ আমাদের খাঁটি করেছে। আবেগ বলতে আমরা কর্মশক্তি আর গতির সমন্বয় বুঝি। নিজের আবেগের প্রতি সত্যনিষ্ঠ থাকুন। নিজের বুদ্ধি আর আবেগ নিজের সমর্থনে ব্যবহার করো, বিপক্ষে নয়। ওহো, মাইক বলল। আমি এক্ষুনি কি বললাম তাই নিয়ে দুশ্চিন্তা করো না। আগামী বছরগুলোয় এর অর্থ আরও সুস্পষ্ট হবে। তুমি শুধু নিজের আবেগের দর্শক হও, প্রতিক্রিয়া দেখিও না। বেশিরভাগ লোক জানে না তাদের আবেগই তাদের দিয়ে চিন্তা করায়। তোমার আবেগই থাকুক, কিন্তু তোমার বুদ্ধি বিবেচনা দিয়ে নিজে চিন্তা করতে শিখতে হবে। আমাকে একটা উদাহরণ দিতে পারেন? আমি জিজ্ঞাসা করলাম। নিশ্চয়ই। যখন কেউ বলে আমার একটি চাকরি পাওয়া দরকার, খুব সম্ভব সেক্ষেত্রে আবেগই চিন্তাটা করাচ্ছে। অর্থ না থাকার ভয় এই চিন্তার জন্ম দিচ্ছে। কিন্তু লোকেদের তো নিশ্চয়ই অর্থের দরকার আছে, তাদের বিল মেটাতে হয়, আমি বললাম। নিশ্চয়ই দরকার আছে, হাসলেন ধনবান বাবা। আমি যা বলতে চাইছি তা হলো প্রায়ই বেশিরভাগ চিন্তার উৎস হচ্ছে ভয়। আমি বুঝতে পারছি না, মাইক বলল। উদাহরণস্বরূপ,
যদি যথেষ্ট অর্থ না থাকার ভয় জাগে, তক্ষুনি অর্থ রোজগারের তাগিদে একটা চাকরি পাওয়ার জন্য দৌড়ে না বেরিয়ে ভয়টা দূর করার জন্য তারা নিজেদের একটা প্রশ্ন করতে পারে, চাকরিটাই কি ভবিষ্যতের সবচেয়ে ভালোভাবে ভয়ের সমস্যাটার সমাধান করতে পারবে? আমার মতে উত্তরটা হচ্ছে না। বিশেষত যখন কোনো ব্যক্তির পুরো জীবনটাই দেখা হয়। সত্যি বলতে কি, চাকরি একটি দীর্ঘকালীন সমস্যার সাময়িক সমাধান। কিন্তু আমার বাবা সবসময় বলেছেন, স্কুলে পড়াশোনা করো, ভালো নম্বর পাও, যাতে তুমি একটি নিশ্চিত নিরাপদ চাকরি পাও। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে বলে ফেললাম, হ্যাঁ আমি জানি উনি তাই বলেন। ধনবান বাবা হেসে বললেন, বেশিরভাগ লোকই এই পরামর্শ দিয়ে থাকে, আর এটা বেশিরভাগ লোকের কাছে একটা ভালো উদ্দেশ্য। কিছু লোকেরা প্রধানত ভয় তাড়িত হয়েই এই পরামর্শ দিয়ে থাকেন। আপনি বলতে চাইছেন আমার বাবা ওটা বলেন কারণ উনি ভয় পেয়েছেন? হ্যাঁ, ধনবান বাবা সোজা উত্তর। উনি এই ভেবে আতঙ্কিত যে তুমি অর্থ রোজগার করতে পারবে না এবং সমাজে স্থান পাবে না। আমাকে ভুল বোঝো না, তিনি তোমাকে ভালোবাসেন এবং তোমার মঙ্গল চান, আর আমার মনে হয় তার ভয় ন্যায্য। পড়াশোনা আর একটা চাকরি অত্যন্ত জরুরি, কিন্তু এটা ভয় দূর করতে পারবে না। দেখো, যে ভয় ওকে সকালে উঠে কিছু টাকা রোজগার করতে বাধ্য করছে, সেই ভয়ই আবার তোমার স্কুলে যাবার পিছনে এত জোরাজুরির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আপনি কি পরামর্শ দিচ্ছেন? আমি তোমাদের অর্থের ক্ষমতাকে কিভাবে নিজের আয়ত্তে আনা যায় তা শেখাতে চাই, ভয় পেতে না। আর সেটা তোমাদের স্কুলে শেখায় না। তুমি যদি তা না শেখো, তুমি অর্থের ক্রীতদাস হয়ে দাঁড়াবে। আমি এখন ওর কথা বুঝতে পারছি। উনি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে চেয়েছিলেন। উনি আমাদের এমন জিনিস দেখাতে চাইছিলেন যা শ্রীমতী মার্টিন দেখতে পান না, আর কর্মচারীরাও দেখতে পান না, আর সেই অর্থে আমার বাবাও দেখতে পান না। উনি এমন উদাহরণ ব্যবহার করেছেন যেগুলো এক এক সময় নিষ্ঠুর মনে হয়েছে, কিন্তু আমি কখনো সেগুলি ভুলে যাইনি। আমার দৃষ্টি সেদিন প্রসারিত হয়ে গিয়েছিল, আর আমি সেই ফাঁদটা দেখতে শুরু করেছিলাম যেটা বেশিরভাগ লোকের জন্য পাতা থাকে। দেখো, শেষে আমরা সবাই কিন্তু কর্মচারী, আমরা শুধু আলাদা আলাদা স্তরে কাজ করি। ধনবান বাবা বললেন, আমি শুধু চাইছিলাম তোমরা ছেলেরা একবার এই ফাঁদটা এড়িয়ে যাওয়ার সুযোগ পাও, যে ফাঁদটা ভয় আর আকাঙ্ক্ষা এই দুটো আবেগ দিয়ে তৈরি হয়েছে। ওগুলো তোমাদের কাজে লাগাও, তোমাদের বিপক্ষে নয়। এটাই আমি তোমাদের শেখাতে চাই। আমি শুধু অর্থের স্তূপ বানানোর শিক্ষা দিতে উৎসাহিত নই, সেটা তোমাদের ভয় ও আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে না। তোমরা শুধুই একজন উচ্চ রোজগারের ক্রীতদাসে পরিণত হবে। তাহলে আমরা কি করে ফাঁদটা এড়াবো? দারিদ্র আর আর্থিক সংগ্রামের প্রধান কারণ ভয় আর অজ্ঞতা। অর্থব্যবস্থা, গভর্নমেন্ট অথবা ধনীরা নয়, স্ব আরোপিত এই ভয় আর অজ্ঞতায় মানুষকে ফাঁদে জড়িয়ে ফেলছে। সুতরাং তোমরা ছেলেরা স্কুলে যাও আর তোমাদের কলেজের ডিগ্রি অর্জন করো। কিভাবে ফাঁদটা এড়িয়ে থাকতে হয় আমি তোমাদের শেখাবো। ধাঁধার রহস্যগুলো এবার সামনে আসছে। আমার উচ্চশিক্ষিত বাবার উচ্চশিক্ষা আর আকর্ষণীয় কর্মজীবন ছিল, কিন্তু স্কুল বাবাকে কখনোই শেখায়নি কিভাবে অর্থ অথবা ভয়কে বশে আনতে হয়। আমি বুঝতে পারলাম আমি দুজন বাবার কাছ থেকে দুটো আলাদা আলাদা মূল্যবান শিক্ষা পেতে পারি। তুমি অর্থ না থাকার ভয়ের কথা বলছো, কিন্তু অর্থের আকাঙ্ক্ষা কিভাবে আমাদের চিন্তাকে প্রভাবিত করবে? মাইক জিজ্ঞাসা করলো। যখন আমি তোমাদের পয়সা বাড়ানোর লোভ দেখাচ্ছিলাম, তোমাদের কেমন মনে হচ্ছিল? তোমরা কি খেয়াল করেছিলে যে তোমাদের আকাঙ্ক্ষা ক্রমশ বাড়ছিল? আমরা সম্মতিসূচক মাথা নাড়লাম। আবেগের কাছে নিজেদের সমর্পণ না করে তোমরা চিন্তা করে প্রতিক্রিয়া দেখাতে পেরেছিলে, সেটাই সবচেয়ে প্রয়োজনীয়। ভয় আর লোভের আবেগ সবসময় থাকবে। এখন থেকে তোমাদের প্রয়োজন এই আবেগগুলোকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করা।
অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে শুধুই আবেগ দিয়ে পরিচালিত হওয়া চিন্তাকে আবেগ দিয়ে প্রভাবিত করা নয়। বেশিরভাগ লোক ভয় এবং লোভকে নিজেদের বিরুদ্ধে ব্যবহার করে, সেটাই অজ্ঞতার শুরু। বেশিরভাগ লোক মাইনের চেক, মাইনে বাড়া আর চাকরির নিরাপত্তার পিছনে দৌড়ে জীবনটা কাটিয়ে দেয়। এর কারণ তাদের আকাঙ্ক্ষা আর ভয়ের আবেগ। তারা নিজেদের কখনো প্রশ্ন করে না যে এই আবেগতাড়িত চিন্তাগুলো তাদের কোথায় নিয়ে যাচ্ছে। এটা ঠিক এইরকম একটি ছবির মতো। একটি গাধা একটি ঠেলা টানছে, আর তার মালিক ঠিক গাধাটির নাকের সামনে একটি গাজর ঝুলিয়ে দিয়েছে। গাধার মালিক হয়তো তার যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে, কিন্তু গাধাটি একটি মায়া বা অলীক বস্তুকে তাড়া করছে। পরের দিন ওখানে আর একটি গাজর থাকবে গাধাটির জন্য। মানে যেই মুহূর্তে আমি একটা বেসবল গ্লাভস, মিষ্টি বা খেলনার কল্পনা করতে শুরু করি, সেটা ওই গাধাটার গাজরের মতো হয়ে যায়। মাইক জিজ্ঞাসা করল। হ্যাঁ, আর তুমি যত বড় হতে থাকো তোমার খেলনার দাম তত বাড়তে থাকে। একটি নতুন গাড়ি, একটি নৌকা, আর বন্ধুদের প্রভাবিত করার জন্য একটি বড় বাড়ি। ধনবান বাবা অল্প হেসে বললেন, ভয় তোমাকে বাড়ি থেকে বের করে আর লোভ ডাকতে থাকে, তোমাকে বিপথে নিয়ে যায়। তাহলে উত্তরটা কি? মাইক জিজ্ঞাসা করল। ভয় আর আকাঙ্ক্ষাকে যেটা আরো তীব্র করে তা হচ্ছে অজ্ঞতা। তাই প্রায়ই অনেক ধনীরা যখন আরো বড়লোক হতে থাকে তাদের ভয় আরো বাড়তে থাকে। অর্থ হচ্ছে ওই গাজর, একটা অলীক বস্তু। গাধা যদি পুরো ছবিটা দেখতে পেত, সে হয়তো গাজরের পিছনে তাড়া করার সিদ্ধান্তটা নিয়ে আরেকবার ভেবে দেখত। ধনবান বাবা বোঝাতে চাইলেন, মানুষের জীবন অজ্ঞতা আর জ্ঞানের একটি সংগ্রাম। ব্যাখ্যা করে তিনি বললেন, যখন কোনো মানুষ স্বয়ং নিজের সম্বন্ধে জ্ঞান আর তথ্য অনুসন্ধান করা বন্ধ করে দেয়, সেখানেই তার অজ্ঞতা শুরু হয়। সেই সংগ্রাম চলে প্রতি মুহূর্তে। নিজের মস্তিষ্ক খোলা রাখতে অথবা বন্ধ রাখতে শেখার সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে সংগ্রাম। দেখো, স্কুল খুব গুরুত্বপূর্ণ। তুমি স্কুলে যাও একটি কলা অথবা পেশা শেখার জন্য, যাতে তুমি সমাজকে কিছু দান করতে পারো। প্রত্যেক সমাজে শিক্ষক, ডাক্তার, মেকানিক, আর্টিস্ট, রাঁধুনি, ব্যবসায়ী, পুলিশ অফিসার, দমকল কর্মী, যোদ্ধার প্রয়োজন আছে, যাতে আমাদের সংস্কৃতি সমৃদ্ধি লাভ করে আর সমাজ উন্নত হয়। সেই জন্য স্কুল তাদের প্রশিক্ষণ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক মানুষের জন্য স্কুল শিক্ষার শেষ ধাপ, শুরু নয়। একটি দীর্ঘ নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। ধনবান বাবা মৃদু মৃদু হাসছিলেন। আমি সেদিন তার কথাগুলি সব বুঝতে পারি, কিন্তু যেমন সমস্ত মহান শিক্ষকের ক্ষেত্রে হয়, তাদের বক্তব্য আমাদের বছরের পর বছর শিক্ষা দেয়। প্রায়ই তারা চলে যাবারও অনেক দিন পর পর্যন্ত সেই শিক্ষা বজায় থাকে। আমার বাবার সেই কথাগুলি আজও আমার সঙ্গে রয়েছে। আমি আজ একটু নিষ্ঠুর হয়েছি, ধনবান বাবা বললেন। এই নিষ্ঠুরতার কারণ আমি চাই তোমাদের সবসময় এই আলোচনাটা মনে রাখো। আমি চাই তোমরা সবসময় শ্রীমতী মার্টিনের কথা মনে করো। আমি চাই তোমরা সবসময় গাধাটার কথা মনে রাখো। কখনো ভুলো না যে তোমাদের দুটো আবেগ, ভয় এবং আকাঙ্ক্ষা, তোমাদের জীবনের সবচেয়ে বড় ফাঁদের দিকে নিয়ে যেতে পারে। তাই তোমাদের সচেতন হতে হবে, যাতে ওই আবেগ তোমাদের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করতে না পারে। নিজের স্বপ্নগুলির খোঁজ না করে শুধু ভয়ে ভয়ে জীবনটাকে কাটানো নিষ্ঠুরতা। আবার সুখের সমস্ত উপকরণ অর্থের জোরে কেনা যায়, এই ভেবে অর্থের জন্য অত্যধিক পরিশ্রম করাটাও নিষ্ঠুরতা। মাঝরাত্রে বিল মেটানোর চিন্তায় ভয়ে ঘুম থেকে জেগে ওঠাও এক বিশ্রী জীবন। এমন একটি জীবন যা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত মাইনের চেকের সাইজ দিয়ে হয়, সত্যি সেটা কোনো জীবনই নয়। এমন একটি চাকরি তোমাকে নিরাপত্তার অনুভূতি দেবে, এই চিন্তাটা নিজের কাছে মিথ্যা বলা ছাড়া আর কিছুই নয়। সেটা নিষ্ঠুর। আর আমি চাই সেই ফাঁদটা তোমরা এড়াও, যদি সম্ভব হয়। আমি দেখেছি অর্থ কিভাবে মানুষের জীবন চালায়। তোমাদের জীবনে সেটা হতে দিও না। দয়া করে অর্থকে তোমাদের জীবন নিয়ন্ত্রণ করতে দিও না।
একটা সফট বল আমাদের টেবিলের নিচে চলে এসেছিল। ধনবান বাবা সেটা কুড়িয়ে নিয়ে ফেরত দিলেন। তাহলে লোভ আর ভয়ের সঙ্গে অজ্ঞতার কি সম্পর্ক? আমি জিজ্ঞাসা করলাম। কারণ অর্থের সম্বন্ধে অজ্ঞতাই এত লোভ আর ভয়ের কারণ। ধনী বাবা বললেন, তোমাদের কয়েকটা উদাহরণ দেওয়া যাক। একজন ডাক্তার তার পরিবারের বেশি সাহায্য হবে বলে আরও অর্থ চাইছিলেন, তাই তিনি তার ফি বাড়ালেন। এটা গরিব লোকেদের বেশি আঘাত করল। তাই গরিব লোকেদের স্বাস্থ্য ধনীদের চেয়ে খারাপ হতে লাগলো। যেহেতু ডাক্তাররা তাদের রেট বাড়িয়েছে, অ্যাটর্নিরাও তাদের রেট বাড়িয়ে দিল। অ্যাটর্নিদের রেট বেড়ে যেতে স্কুলের শিক্ষকরাও বেশি মাইনে দাবি করলো, যার ফলে আমাদের ট্যাক্স বেড়ে গেল এবং এভাবেই বাড়তে থাকলো। শিগগিরই ধনী আর দরিদ্রদের মধ্যে এমন ভয়ঙ্কর পার্থক্য দেখা দেবে যে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। আরেকটা বড় সভ্যতা ধ্বংস হয়ে যাবে। বড় বড় সভ্যতা তখনই ধ্বংস হয়েছে যখন ধনী দরিদ্রের পার্থক্য অতিরিক্ত বেড়ে গেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হয় একথা প্রমাণ করার জন্যই যেন আমেরিকাও একই রাস্তায় চলছে। আমরা ইতিহাস থেকে শুধু তারিখ আর নামগুলি মুখস্থ করি, কিছুই শিক্ষা নিই না। দাম তো বাড়বেই, তাই না? আমি জিজ্ঞাসা করলাম। যে শিক্ষিত সমাজে একটা সুষ্ঠুভাবে কর্মরত সরকার আছে সেখানে নয়, দাম আসলে কমে যাওয়া উচিত। যদিও এটা প্রায়ই শুধু তত্ত্বগতভাবেই সত্যি হয়। অজ্ঞতার ফলে যে লোভ আর ভয় সৃষ্টি হয় তাতে দাম বেড়ে যায়। যদি স্কুলে লোকেদের অর্থ সম্বন্ধে শেখানো হয় তাহলে আরও অর্থাগম হবে এবং দাম কমে যাবে। কিন্তু স্কুল শুধু মানুষকে অর্থের জন্য কাজ করতে শিক্ষা দেওয়াতেই মনোনিবেশ করে। কী করে অর্থের ক্ষমতাকে লাগাম দেওয়া যায় তাতে নয়। কিন্তু আমাদের কি ব্যবসা শেখার নেই? মাইক জিজ্ঞাসা করল। আমার মাস্টার ডিগ্রির জন্য ব্যবসা স্কুলে পাঠাতে তুমি কি আগ্রহী নও? হ্যাঁ, ধনী বাবা বললেন। কিন্তু প্রায়ই ব্যবসা স্কুলগুলো তাদের কর্মচারীদের এমন প্রশিক্ষণ দেয় যে তারা সফিস্টিকেটেড বা পরিচালিত বিন কাউন্টার হয়ে ওঠে। ভগবানই জানেন যখন একজন বিন কাউন্টার ব্যবসা চালায় তা কেমন হয়। তারা যা করে তা হলো সংখ্যার দিকে তাকিয়ে থাকা, লোকেদের চাকরি থেকে বরখাস্ত করা আর শেষে ব্যবসাটা বন্ধ করে দেওয়া। আমি জানি, কারণ আমি বিন কাউন্টারদের নিয়োগ করি। তারা যা ভাবে তা হলো কী করে খরচ কমানো যায় আর দাম বাড়ানো যায়, যেটা আরও সমস্যার সৃষ্টি করে। বিন কাউন্টের কাজও উল্লেখযোগ্য। আমি আশা করি আরও লোকেরা এই বিষয়ে সচেতন হয়ে ওঠে, কিন্তু এটাও পুরো ছবি তৈরি করে না। ধনবান বাবা রাগত স্বরে বললেন, এর কি কোনো সমাধান আছে? মাইক জিজ্ঞাসা করল। হ্যাঁ, ধনবান বাবা বললেন, চিন্তা করার সময় আবেগকে ব্যবহার করতে শেখো। আবেগ দিয়ে চিন্তা করো না। যখন প্রথম তোমরা ছেলেরা তোমাদের আবেগকে আয়ত্তে আনতে পেরেছিলে, আমার জন্য বিনা পয়সায় কাজ করতে রাজি হয়েছিলে, আমি জানতাম আশা আছে। আবার যখন আমি তোমাদের আরও অর্থের লোভ দেখাচ্ছিলাম, তোমরা নিজেদের আবেগকে রোধ করেছিলে। তোমরা আবার চিন্তা করতে শিখেছিলে, যদিও তোমাদের মন আবেগপূর্ণ ছিল। ওটাই প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপটা এত জরুরি কেন? আমি জিজ্ঞাসা করলাম। সেটা তোমাদেরকেই খুঁজে বার করতে হবে যদি তোমরা শিখতে চাও। আমি তোমাদের ব্রায়ার প্যাচে নিয়ে যাব, যেখানে বেশিরভাগ লোকই যেতে চায় না। তোমরা যদি আমার সঙ্গে যাও, তোমরাও অর্থের চিন্তা ছেড়ে দেবে, বরং অর্থকে তোমাদের জন্য কাজ করাতে শিখবে। আর যদি আমরা তোমার সঙ্গে যাই, আমরা কি পাবো? যদি তোমার কাছ থেকে শিখতে রাজি হই, তাতে কি হবে? আমরা কি পাবো? আমি জিজ্ঞাসা করলাম। যা ব্রায়ার র্যাবিট পেয়েছিল, ধনবান বাবা বললেন, তার বেবি থেকে মুক্তি। সত্যি কি ব্রায়ার প্যাচ আছে? আমি জিজ্ঞাসা করলাম।
হ্যাঁ, ধনবান বাবা বললেন, ব্রায়ার প্যাচ হচ্ছে আমাদের ভয় আর লোভ। ভয়ের কারণ অন্বেষণ করে আমাদের লোভ, আমাদের দুর্বলতা, আমাদের দুর্দশাগ্রস্ত দিকের মোকাবিলা করাই এর থেকে নিষ্কৃতি পাওয়ার রাস্তা। বুদ্ধি দিয়ে, সঠিক চিন্তাধারা নিয়ে, অর্থাৎ মস্তিষ্ক দিয়ে এই রাস্তাটা খুঁজে বের করতে হয়। চিন্তাধারা বেছে নেওয়া মানে? মাইক জিজ্ঞাসা করলো হতবুদ্ধি হয়ে। হ্যাঁ, আমরা কি চিন্তা করব সেটা বুদ্ধি দিয়ে বেছে নেব, আবেগের বশবর্তী হব না। বিল মেটানোর দুশ্চিন্তায় সকালে উঠে চাকরিতে গেলেই সমস্যার সমাধান হবে না। একটু সময় নিয়ে নিজেকে প্রশ্ন করতে হবে। যেমন একটা প্রশ্ন, এই সমস্যার সবথেকে ভালো সমাধান কি আরও কঠোর পরিশ্রম? বেশিরভাগ লোকেরা নিজেদের কাছে এই সত্যিটা বলতে দ্বিধাবোধ করে যে ভয় তাদের নিয়ন্ত্রণ করে এবং তাদের চিন্তা শক্তি নেই, তাই বাড়ির বাইরে কাজ করতে দৌড়য়। তার বেবি তখন সব নিয়ন্ত্রণ করে। চিন্তাধারা বশে নেওয়া বলতে এটাই আমি বোঝাতে চেয়েছি। আর আমরা সেটা কিভাবে করব? মাইক জিজ্ঞাসা করলো। সেটাই আমি তোমাদের শেখাবো। আমি তোমাদের শেখাবো যাতে তোমাদের বসে নেবার বুদ্ধি বিবেচনা থাকে, যাতে সকালে উঠেই কোনো মতে কফিটা গিলে অফিসে ছোটার মতো দ্রুত প্রক্রিয়ার বদলে তুমি চিন্তা ভাবনা করতে শেখো। মনে রেখো আমার আগের কথাটা, চাকরি শুধু এক দীর্ঘদিনের সমস্যার সাময়িক বা অল্প দিনের সমাধান। বেশিরভাগ লোকের মাথায় শুধু একটা সমস্যা থাকে এবং এটা সাধারণত অল্প দিনের সমস্যা হয়। যেমন মাসের শেষে যে বিল আসবে, অর্থাৎ তার বেবি। অর্থই এখন তাদের পরিচালনা করে, তাই তাদের বাবা মা যা করেছিল তারাও তাই করে। প্রতিদিন সকালে ওঠে আর অর্থের জন্য কাজ করতে যায়। বুদ্ধি বিবেচনার বদলে আবেগই এমন তাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে। আবেগের চিন্তা আর বুদ্ধির চিন্তার প্রভেদ কোথায় বলতে পারো? মাইক জিজ্ঞাসা করলো। ও হ্যাঁ, এটা আমি সবসময় শুনি, ধনবান বাবা বললেন। যেমন সবাইকে কাজ করতে হয়, অথবা ধনীরা অসাধু, অথবা আমি চাকরি বদল করব, কিংবা এই মাইনে বাড়ানোর যোগ্যতা আমার আছে, তুমি আমাকে ধাক্কা দিতে পারো না, অথবা আমি এই চাকরিটা পছন্দ করি কারণ এটা সুনিশ্চিত। এমন কিছু যা আছে আমি পাচ্ছি না, এরকম কথা প্রায়ই শুনি। কিন্তু এমন কোনো কথা শুনতে পাই না যা আবেগপ্রধান চিন্তাকে ভাগে আর স্পষ্টভাবে চিন্তা করার সুযোগ দেয়। মানতেই হবে এটা একটা মহান শিক্ষা। কখন একজন আবেগ থেকে কথা বলছে আর কখন পরিষ্কার চিন্তা থেকে কথা বলছে, এই ব্যাপারটা শেখা এমন একটি শিক্ষা যা আমাকে সারা জীবন খুব সাহায্য করেছে। বিশেষত সেসব ক্ষেত্রে যখন আমি নিজেও প্রতিক্রিয়া তাড়িত হয়ে কথা বলছি, স্বচ্ছ চিন্তা থেকে নয়। আমরা যখন দোকানের দিকে ফিরছি, ধনবান বাবা বুঝিয়ে বললেন যে ধনীরা সত্যিই অর্থ তৈরি করে, তারা এর জন্য কাজ করে না। তিনি বোঝাতে থাকলেন যে মাইক আর আমি অর্থ তৈরি করার উদ্দেশ্যে যখন সীসা থেকে 5 সেন্টের টুকরো তৈরি করছিলাম, আমরা ধনীদের চিন্তাধারার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। সমস্যা হলো এটা করা আমাদের পক্ষে বেআইনি। এটা গভর্নমেন্ট বা ব্যাংকের পক্ষে আইনসম্মত, কিন্তু আমাদের জন্য নয়। তিনি বোঝালেন মুদ্রা বানানোর আইনসম্মত উপায় আছে, আবার বেআইনি উপায়ও আছে। ধনবান বাবা বোঝাতে থাকলেন, ধনীরা জানে অর্থ একটি অলীক বস্তু, সত্যি গাধার কাছে গাজরটির মতো। কোটি কোটি লোক তাদের ভয় আর লোভ থেকে অর্থকে সত্যি বলে ভাবছে, যা আসলে একটা ভ্রম। অর্থ সত্যি মন গড়া কথা। জনতার মিথ্যে আস্থা আর অজ্ঞতার জন্যই শুধু এই তাসের বাড়িটা দাঁড়িয়ে আছে। তিনি বলে চললেন, সত্যি বলতে কি গাধার গাজরটা অর্থের চেয়ে অনেক বেশি মূল্যবান। তিনি আমেরিকার গোল্ড স্ট্যান্ডার্ড সম্বন্ধেও কিছু কথা বললেন। চেক একটি ডলার, এক একটি রূপোর সার্টিফিকেট, এ কথাও বললেন।
তাকে একটা গুজব চিন্তিত করে তুলছিল। কোনোদিন হয়তো আমাদের গোল্ড স্ট্যান্ডার্ডটা নষ্ট হয়ে যাবে আর ডলারগুলো রূপোর সার্টিফিকেট থাকবে না। তেমন হলে সব ভেঙে পড়বে, গরিব মধ্যবিত্ত শ্রেণী আর অজ্ঞদের জীবন নষ্ট হয়ে যাবে। তারা এই বিশ্বাস করবে যে সেই পুঁজিটুকু সত্যিই আছে আর তাদের কোম্পানি বা গভর্নমেন্ট তাদের দেখাশোনা করবে। সেদিন উনি কি বলেছিলেন আমরা সত্যিই বুঝতে পারিনি, কিন্তু ক্রমশ এর অর্থ আমাদের কাছে পরিষ্কার হয়েছিল। তার সুবিধাজনক স্টোরের বাইরে তার পিকআপ ট্রাকে উঠতে উঠতে তিনি বললেন, তোমরা তোমাদের কাজ করে যাও। যত তাড়াতাড়ি পে চেক পাওয়ার প্রয়োজনীয়তা ভুলে যাবে, ততই তোমাদের পূর্ণবয়স্ক জীবন সহজতর হবে। মস্তিষ্ক ব্যবহার করো, কোনো অর্থ না নিয়েই কাজ করো, আর অদূর ভবিষ্যতে তোমাদের বুদ্ধি তোমাদের প্রচুর অর্থ উপার্জনের পথ দেখাবে, যা আমি হয়তো কখনোই দিতে পারবো না। তোমরা এমন জিনিস দেখতে পাবে যা অন্যেরা কখনো দেখতে পায় না। বেশিরভাগ লোক এই সুযোগগুলো কখনো দেখতে পায় না, কারণ তারা অর্থ আর নিরাপত্তা খোঁজে, আর শুধু সেটাই পায়। যে মুহূর্তে তুমি একটা সুযোগ দেখতে পাবে, জীবনের বাকি সুযোগগুলোও তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। আর যে মুহূর্তে তোমরা সেটা করতে পারবে, আমিও তোমাদের আরও কিছু শেখাবো। এটা শেখার চেষ্টা করো, জীবনের সব থেকে বড় ফাঁদ এড়াতে পারবে। তোমরা কখনো কোনো দিন তার বেবি স্পর্শ করবে না। মাইক আর আমি স্টোর থেকে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে শ্রীমতী মার্টিনকে বিদায় সম্ভাষণ জানালাম। তারপর আমরা আবার ফিরে গেলাম সেই পার্কটাতে, ওই একই বেঞ্চে। ওখানে বসে আমরা আরও কয়েক ঘন্টা চিন্তা করে আর কথা বলে সময় কাটালাম। পরের সপ্তাহে স্কুলেও আমরা চিন্তা ভাবনা করলাম। তারপর আরও 2 সপ্তাহ সময় নিয়ে কথা বলে আর বিনা মজুরিতে কাজ করলাম। দ্বিতীয় শনিবারের শেষে আমি শ্রীমতী মার্টিনকে আবার বিদায় সম্ভাষণ জানাচ্ছিলাম আর কমিক বইয়ের স্ট্যান্ডটা লোভাতুর চোখে দেখছিলাম। প্রতি শনিবারে 40 সেন্ট না পাওয়ার দুঃখ হচ্ছে। আমার কাছে কমিক কেনার কোনো পয়সা নেই। হঠাৎ যখন শ্রীমতী মার্টিন মাইককে আর আমাকে বিদায় সম্ভাষণ জানাচ্ছেন, তখন আমি ওকে এমন একটা কাজ করতে দেখলাম যা আমি তাকে আগে কখনো করতে দেখিনি। অর্থাৎ বলতে চাইছি যে করতে দেখেও আমি কখনো তেমন মনোযোগ দিয়ে কাজটাকে লক্ষ্য করিনি। শ্রীমতী মার্টিন কমিক বইয়ের প্রথম পাতাটা অর্ধেক করে কাটছিলেন। তিনি কমিক বইয়ের পলাটের উপরের অর্ধেকটা রাখছিলেন আর বাকি কমিক বইটা একটা বড় কার্ডবোর্ডের বাক্সে ছুঁড়ে ফেলছিলেন। আমি যখন জিজ্ঞাসা করলাম যে কমিক বইগুলো দিয়ে কি করেন, তখন তিনি বললেন, আমি ওগুলোকে ছুঁড়ে ফেলে দিই। কমিক বইয়ের ডিস্ট্রিবিউটর যখন কমিক বই নিয়ে আসে, আমি মলাটের উপরের অর্ধেকটা ফেরত দিয়ে দিই। ও 1 ঘন্টার মধ্যেই আসবে। মাইগার আমি 1 ঘন্টা অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরেই ডিস্ট্রিবিউটর এসে পড়ল। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমি কমিক বইগুলো নিতে পারি না। আমি কমিক বইগুলো নিতে পারি কিনা। তিনি উত্তর দিলেন, তোমরা যদি এই স্টোরে কাজ করো আর এগুলো আবার বিক্রি না করো, তাহলে এই বইগুলি তোমরা পেতে পারো। আমাদের পার্টনারশিপ আবার অন্যরকমভাবে শুরু হলো। বেসমেন্টে মাইকের মায়ের একটা অতিরিক্ত ঘর ছিল, যেটা কেউ ব্যবহার করতো না। আমরা সেটা পরিষ্কার করে সেই ঘরে শত শত কমিক বই সংগ্রহ করে রাখতে শুরু করলাম। শিগগিরই আমাদের কমিক বইয়ের লাইব্রেরি জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো। মাইকের ছোট বোন পড়াশোনা করতে ভালোবাসে, তাই ওকে হেড লাইব্রেরিয়ান হিসাবে নিযুক্ত করা হলো। সে প্রতিটি শিশুর কাছ থেকে লাইব্রেরিতে ভর্তি হবার জন্য 10 সেন্ট করে চার্জ করত। এই লাইব্রেরি প্রতিদিন স্কুলের পরে 2:30 থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকত। ক্রেতারা অর্থাৎ পাড়ার বাচ্চারা এই 2 ঘন্টায় যত খুশি কমিক পড়তে পারত। এটা ওদের জন্য লাভজনক ছিল, কারণ প্রতিটি কমিকের দাম ছিল 10 সেন্ট আর তারা 2 ঘন্টায় 5টা কি 6টা কমিক বই পড়তে পারত। বাচ্চারা যখন লাইব্রেরি ব্যবহার করত, মাইকের বোন তখন তাদের ভালো করে লক্ষ্য করত যে
তারা কোনো কমিক বই নিয়ে যেতে না পারে। বাচ্চারা যখন লাইব্রেরি ব্যবহার করত, মাইকের বোন তখন তাদের ভালো করে লক্ষ্য নজরে রাখতো যাতে তারা কোনো কমিক বই নিয়ে যেতে না পারে। সে একটা রেজিস্টারও রাখতো, প্রতিদিন কতজন বাচ্চা এলো, তারা কারা এবং তাদের কোনো মতামত আছে কিনা সেসব লিখে রাখতো। মাইক আর আমি সপ্তাহে $9.5 করে 3 মাস ধরে পেলাম। আমরা ওর বোনকে সপ্তাহে $1 দিতাম। তার বিনা পয়সায় কমিক বই পড়ার অনুমতি ছিল, যদিও সে খুব কমই পড়তো সেই বইগুলি, পাঠ্য বই পড়তেই সবসময় ব্যস্ত থাকত। মাইক আর আমি শর্ত মাফিক প্রতি শনিবার স্টোরে কাজ করে আলাদা আলাদা স্টোর থেকে কমিক বই সংগ্রহ করতাম। আমাদের ডিস্ট্রিবিউটরের সঙ্গে কমিক বই বিক্রি না করার চুক্তিও আমরা রক্ষা করেছিলাম। বইগুলো ছিঁড়ে গেলে আমরা ওগুলো পুড়িয়ে ফেলতাম। আমরা একটা শাখা অফিস খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা মাইকের বোনের মতো এত বিশ্বাসযোগ্য ও একনিষ্ঠ কাউকে খুঁজে পাইনি। অনেক কম বয়সে আমরা বুঝতে পেরেছিলাম ভালো কর্মচারী পাওয়া কত কঠিন। লাইব্রেরি খোলার 3 মাস পরে একদিন ঘরের মধ্যে একটি ঝগড়া বেঁধে গেল। অন্য পাড়ার কয়েকটা গুন্ডা জোর করে ঢুকে এটা শুরু করেছিল। মাইকের বাবা আমাদের ব্যবসাটা বন্ধ করে দিতে বললেন। শেষ পর্যন্ত আমাদের কমিক বইয়ের সেই ব্যবসা বন্ধ হয়ে গেল, আর আমরা সুবিধাজনক স্টোরে প্রতি শনিবার কাজ করা বন্ধ করে দিলাম। যাই হোক, ধনবান বাবা আমাদের কিছু নতুন বিষয় শেখাতে চান বলে উত্তেজিত ছিলেন। তিনি সুখী হয়েছিলেন এই দেখে যে আমরা প্রথম পর্বের শিক্ষা এত ভালো করে শিখতে পেরেছি। আমরা পয়সাকে আমাদের জন্য কাজ করাতে শিখেছি, স্টোরে অর্থ রোজগার করার সুযোগ খুঁজে নিয়েছিলাম। নিজেদের কমিক বই লাইব্রেরির ব্যবসা শুরু করায় আমরা আমাদের আর্থিক ব্যবস্থাকে নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারছিলাম, কোনো মালিকের উপর নির্ভর করতে হচ্ছিল না। সবচেয়ে ভালো হলো, আমাদের শারীরিকভাবে উপস্থিত না থাকা সত্ত্বেও ব্যবসা আমাদের জন্যই অর্থ উপার্জন করছিল, আমাদের অর্থ আমাদের জন্যই কাজ করছিল। আমাদের পারিশ্রমিক হিসাবে টাকা পয়সা দেওয়ার বদলে ধনবান বাবা আমাদের অনেক বেশি কিছু দিয়েছিলেন।